আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। তোমরা যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিয়েছো, তোমরা অর্থনীতির উত্তর করেছো 24টা এমসিকিউ এর, সেগুলা সঠিক উত্তরগুলো কি ছিল দেখবো আমরা। কোশ্চেন খুব বেশি কঠিন হয়নি, সহজ কোশ্চেন হয়েছে এবং তোমাদের এইচএসসিতে যা পড়েছো তার মধ্যেই কোশ্চেন হয়েছে, বা প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন দেখেছো ঠিক সেই অনুপাতেই হয়েছে। এগুলো তোমরা সহজে উত্তর করতে পেরেছো আশা করি। দেখি, প্রথম কোশ্চেন ছিল 85 নম্বর থেকে শুরু হয়েছে অর্থনীতির কোশ্চেন। প্রথম কোশ্চেন ছিল ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে সর্বাধিক কর্মসংস্থান হয় কোন খাতে। শুধুমাত্র এই কোশ্চেনটাই ছিল যেটা একটু ভেবে উত্তর করতে হয়, কারণ আমরা যখন পড়েছি বই তখন দেখেছি যে ক্ষুদ্রায়তন শিল্পেই সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়, কিন্তু এখানে বলতেছে যে ক্ষুদ্রায়তন শিল্পের মধ্যে কোন খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়ে থাকে। তো অপশন ছিল বাঁশ ও বেত শিল্প, মৃৎশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প নাকি কাঠ শিল্পে। সঠিক উত্তর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে আসি আমরা। যদি কোনো পণ্যের দাম 10% বৃদ্ধি পায় এবং চাহিদা 20% কমে যায়, তাহলে চাহিদার মূল্য স্থিতিস্থাপকতা কত। দেখো, আমরা স্থিতিস্থাপকতার জন্য বড় ম্যাথ দেখেছি, বাট এখানে বড় ম্যাথ আসে নাই, খুবই সহজ এসেছে। যখন আমাদের অনুপাত বের করে দেওয়া থাকে তখন আমরা যেটা করি, আমরা জাস্ট একটা ডিভাইড চিহ্ন দিই, দেওয়ার পর সেটা গুণ দিই 100 দিয়ে। 100 দিয়েও গুণ দেওয়া লাগে না, যেহেতু পার্সেন্ট করে দেওয়া আছে, তার মানে আমাদের আর 100 দিয়েও গুণ দিতে হবে না, আমাদের ডিরেক্টলি অনুপাতটা বসাই দিলেই হবে। অনুপাত হচ্ছে কত? অনুপাত হচ্ছে, আমরা এখানে দেখতেছি যে দাম হচ্ছে আমাদের 10% বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদার যে পরিবর্তনটা হচ্ছে সেটা 20%। তাহলে 10 নিচে থাকবে এবং 20 উপরে থাকবে, অর্থাৎ যেহেতু দামের পরিবর্তনের ফলে আমাদের স্থিতিস্থাপকতা আসে, এর জন্য দাম নিচে, দাম হচ্ছে বেস আর চাহিদা হচ্ছে উপরে। তাহলে এটা তুমি ভাগ করলে দেখো উত্তর পাবা হচ্ছে 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। দেখো, এর চেয়ে সহজ কোশ্চেন হতে পারে? একদমই সহজ কোশ্চেন করেছে। 3 নম্বর কোশ্চেন আসে, সুদের হার বৃদ্ধি পেলে বিনিয়োগ কি হয়। এটা একদম ডিরেক্টলি প্রিভিয়াস কোশ্চেন, আমি তোমাদেরকে পড়িয়েছি সেদিনই, যে সুদের হার বৃদ্ধি পেলে মানুষজন ব্যবসাতে ইনভেস্ট না করে যেটা করে সুদে ইনভেস্ট করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে সুদের হার বৃদ্ধি পেলে মানুষজন বিনিয়োগ কম করে, ব্যবসায় কি করে? বিনিয়োগ কম করে, অর্থাৎ বিনিয়োগ হ্রাস পায়। সুদের হার যখন বৃদ্ধি পায় মানুষজন ব্যবসায় বিনিয়োগটা কমিয়ে দেয়, নিয়ে সুদে টাকা পয়সা দিতে থাকে মানুষজনকে ধার। সুদের টাকা ধার দেওয়া তার বিনিয়োগ না, এটা হচ্ছে ধার দেওয়া। আর বিনিয়োগ বলতে ব্যবসায় বোঝায়, তখন ব্যবসায় মানুষজন কম টাকা খাটায়। কোন ধরনের কর ব্যক্তির আয়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। যেমন দেখো, বাংলাদেশের যে করের সিস্টেমটা, যে 3.5 লাখ টাকা পর্যন্ত তোমার কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, তারপর প্রথম যে 1 লাখ টাকা সেখানে 5% ট্যাক্স, তারপরের গিয়ে 4 লাখ টাকা সেখানে 10% ট্যাক্স, তারপরের 5 লাখ টাকাতে 15% ট্যাক্স, এবং তারপরে হচ্ছে তোমার 5 লাখ টাকাতে 20% ট্যাক্স, তারপরে যা ইনকাম করবা 25% ট্যাক্স। তাহলে যে করের সিস্টেমটা কি হচ্ছে, আমাদের আয় বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশেও কিন্তু এটাই প্রচলিত। তো এটা কোন ধরনের কর? পশ্চাৎগামী কর। পশ্চাৎগামী মানে রেটটা কমতে থাকতো, রেট তো কমতেছে না, তাহলে এটা বাদ। সমানুপাতিক। সমানুপাতিক হলে যে ইনকাম হোক না কেন রেটটা সেম থাকতো, রেট সেম থাকে না, তার মানে এটা বাদ। অগ্রগামী, হ্যাঁ অগ্রগামী, অর্থাৎ আয় যত বাড়তেছে রেটটা তত ইনক্রিজ করতেছে, এটাকে বলে প্রোগ্রেসিভ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স রেটটা প্রোগ্রেস করতেছে। পরোক্ষ কর তো এটা না, পরোক্ষ কর হচ্ছে যে তোমার কর আরেকজনের মাধ্যমে পরিশোধিত হয় সেটা। আচ্ছা, একটা মাত্র ম্যাথ ছিল 89 নম্বরে, এখানে বলতেছে যদি কিউ অফ ডি সমান 100 - 2p এবং কিউ অফ এস ইজ ইকুয়াল টু 20 + 3p হয়, তবে ভারসাম্য দাম ও পরিমাণ কত। ভারসাম্যের ম্যাথটা এসেছে এখানে, আমি একটু জাস্ট ছোট করে ম্যাথটা দেখাই, সহজে বুঝতে পারবো তোমরা। যেন ভারসাম্য অবস্থাতে কিউ অফ ডি ইজ ইকুয়াল টু কিউ অফ এস, অর্থাৎ এই দুইটা কি হয়, পরস্পর সমান হয়। তাহলে তুমি জাস্ট এই দুইটা পাশাপাশি বসাও, 100 - 2p, 100 - 2p ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হচ্ছে 20 + 3p, 20 + 3p। এটা তুমি একটু ম্যাথ করো তাহলে হয়ে যাবে। দেখো, এইটাও মাইনাস আছে, এইটা প্লাস আছে, তাহলে এটা যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে এখানে হচ্ছে -2p -3p, রাইট? আচ্ছা, সমান এই যে 20 আর এইখানে যে 100, এটা এইদিকে আসলে -100। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে -5p আর এইখানে হচ্ছে -80, দুই দিকে মাইনাসটা বাদ দাও, তাহলে 5p সমান হচ্ছে 80। 5 এইদিকে আছে গুণ অবস্থাতে, ওই দিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আমি এখানে শর্টেই করে দিই, এখানে তুমি -5p এখানে ভাগ করে দাও, মাইনাস মাইনাস বাদ যাচ্ছে, সরি পি এখানে রেখে দিচ্ছি, আমি শুধু 5 নিয়ে আসতেছি, পি এদিকে থাকতেছে। আর 80কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 16, তাহলে পি এদিকে রাখতেছি, পি সমান হচ্ছে 16। তাহলে আমাদের প্রাইস হচ্ছে 16 এবং এই 16-র মানটা এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটাতে বসাইলে উত্তর পেয়ে যাব। তাহলে 100 - 2p যেটা আছে, 100 - 2p, এইখানে তুমি পি এর ভ্যালুটা বসাই দাও, তাহলে 100 - 2 × পি এর ভ্যালু হচ্ছে 16। তাহলে 100 - 32, 100 থেকে 32 বিয়োগ করলে হয় 68, তাহলে হচ্ছে কি 68। অন্যটা বসাইতে পারো, সেম উত্তর আসবে। তাহলে আমাদের কিউ অফ ডি যেটা আছে, কোয়ান্টিটি বা কিউ এর মান হচ্ছে 68 আর পি এর মান হচ্ছে 16।
তাহলে দেখো এই যে এইখানে আছে পি এর মান হচ্ছে 16, কিউ এর মান 68, উত্তর বি। আচ্ছা, তারপর আমরা হচ্ছে দেখার চেষ্টা করি নিচে যে কোশ্চেন আছে 90 নম্বর, 90 91 নিচে আছে, দেখো এখানে ভোক্তার আয় বৃদ্ধি পেলে কোন ধরনের পণ্যের চাহিদা কমে। দেখো প্রিভিয়াস কোশ্চেন ডিরেক্টলি এসেছে, সাধারণত নিকৃষ্ট পণ্য যেগুলো আছে সেইগুলা ভোক্তার আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চাহিদা কমে যায়। যেমন তুমি আগে খারাপ পোশাক পরতা, তোমার আয় বেড়ে গেছে, এখন তুমি ভালো দামের পোশাক ক্রয় করো। এটা কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্পের মধ্যে কোনো পার্থক্য নাই। একচেটিয়া বাজারে শুধুমাত্র একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সেটা নিজেই ফার্ম নিজেই শিল্প, এখানে কোনো পার্থক্য থাকে না। আচ্ছা, এবার আমরা পরের পেজে যে কোশ্চেনগুলো ছিল পরের পেজে চলে যাই। 92 থেকে আমাদের পরের পেজ শুরু হয়েছে, একটু বেশি চলে গেছে, দাঁড়াও। আচ্ছা, 92তে যে কোশ্চেনটা আছে দেখো, কর ধার্যের ফলে সৃষ্ট প্রথম চাপকে কি বলে। আমরা জানি করের চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে করঘাত, একটা হচ্ছে করপাত। ইনিশিয়াল চাপকে বলে করঘাত এবং পরবর্তীতে যদি কারোর উপর শিফট হয় সেটা হচ্ছে করপাত। তাহলে ইনিশিয়াল যে চাপটা সেটা হচ্ছে করঘাত। করঘাত মানে প্রথম যার উপর চাপটা আসে, ধরো যে তুমি একটা টি শার্ট কিনবা, অর্থাৎ তোমার উপরে কিন্তু প্রথম চাপটা আসলো, তাই না, তুমি পেমেন্ট করবা, কিন্তু আলটিমেট পেমেন্ট তুমি করতেছো না, ওই যে বিভিন্ন ধাপে ধাপে পেমেন্টটা যাচ্ছে, এটা পরোক্ষ কর। তো তোমার উপর করঘাত, যে পেমেন্ট করতেছে তার উপর করপাত, ইনডাইরেক্টলি তার কাছে যাচ্ছে, তো প্রথম চাপটাকে করঘাত বলে। চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করে, কি পরিমাপ করে? মূল্য পরিবর্তন করে, হিসাব করে, কিন্তু মূল্য পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনটাও হিসাব করে। আয়ের পরিবর্তন না, শুধু একটা জিনিস এটা পরিমাপ করে না, মূল্য পরিবর্তনের চাহিদার প্রতিক্রিয়া, ইয়েস, মূল্য পরিবর্তনে চাহিদা কমতেছে নাকি বাড়তেছে সেটার অনুপাত মূলত হিসাব করে। তাহলে এইখানে 93-র কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নিচের কোনটি উৎপাদনের উপাদান বা উপকরণ নয়? ভূমি শ্রম মূলধন সংগঠন, একদম মুখস্থ তোমাদের পড়া এটা। ভূমি শ্রম মূলধন আছে, সংগঠন না দিয়ে অর্থ দিছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূল্য নির্ধারণ করে কিভাবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মূল্য নির্ধারণ করা হয়। সরকার তো জীবনেও করে না, কারণ এটা সমাজতন্ত্র হয়ে যাবে, তাহলে ব্যক্তিগত প্রতিষ্ঠান করতে পারে না, সেটা একচেটিয়া বাজার হয়ে যাবে। বাজারে চাহিদা ও সরবরাহ, চাহিদা ও যোগানের বেসিসে দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে অপশন সি কারেক্ট আনসার। যদি চাহিদা কমে যায় এবং সরবরাহ বৃদ্ধি পায় তবে ভারসাম্য মূল্য। চাহিদা খুবই কম কিন্তু বাজারে যোগান অনেক বেশি, তাহলে কি হবে? প্রাইসটা কমে যাবে, তার মানে হচ্ছে ভারসাম্য মূল্যটা হ্রাস পাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 97 নম্বর কোশ্চেন আমরা দেখি 97-এ কি আছে, নিচের কোনটি আয়ের চক্রাকার প্রবাহ থেকে নিঃসরণ? অর্থাৎ আমরা হচ্ছে যে আয় করি, এই আয় আমরা তো পুরোটাই ব্যয় করে ফেলি না, কিছু অর্থ আমাদের থেকে যায়, ধীরে ধীরে প্রত্যেকবার আমরা আয় করি, প্রত্যেক মাসের স্যালারি পাই, কিছু অংশ থেকে যায়, এই যে কিছু অংশ থেকে যাচ্ছে চক্রাকারে থাকতেছে, এটা হচ্ছে মূলত আমাদের সেভিংস। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? 97-এর চক্রাকার প্রবাহ থেকে যেটা নিঃসরণ হয়, ঠিক আছে, সেটা হচ্ছে মূলত সঞ্চয়। এই যে এখানে দেওয়া আছে অপশন বি, এটা হচ্ছে সঞ্চয়। বিনিয়োগ না, রপ্তানি না, সরকারি ব্যয় না, মূলত সঞ্চয়টাই পরবর্তীতে বিনিয়োগ হয়ে যায়, সেটা পরে আসে কিন্তু প্রথমে সঞ্চয় হয়। মূল্যস্ফীতি বলতে কি বোঝায়? মূল্য হ্রাস পাওয়া, মজুরি হ্রাস পাওয়া, সাধারণ মূল্যস্তর বৃদ্ধি পাওয়া নাকি বেকারত্ব বৃদ্ধি পাওয়া? সহজ কোশ্চেন। মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি বলতে সাধারণ যে মূল্যস্তর প্রোডাক্টে সেটা বৃদ্ধি পাওয়া, এটাকে বোঝায়। বাণিজ্য ভারসাম্য ধনাত্মক হয় যখন, বাণিজ্য ভারসাম্য ধনাত্মক মানে একটা দেশ যা রপ্তানি করতেছে তার চেয়ে কম টাকার পণ্য আমদানি করতেছে, তার মানে কি হচ্ছে? তার কিছু এক্সট্রা প্রফিট থাকতেছে, কারণ সে অনেক টাকার রপ্তানি করে কিন্তু কম টাকার পণ্য আমদানি করে, এটাই হচ্ছে বাণিজ্য ভারসাম্যের ধনাত্মক অবস্থা। আর ঋণাত্মক হচ্ছে যখন তার উল্টাটা হয়, বেশি হচ্ছে সে আমদানি করছে, কম রপ্তানি করতে পারতেছে, সেটা ঋণাত্মক। আর ধনাত্মক হয় হচ্ছে রপ্তানি যখন আমদানির চেয়ে বেশি হয়। সঠিক উত্তর হচ্ছে এটা, রপ্তানি যখন আমদানির চেয়ে বেশি হয় ঠিক তখনই। আচ্ছা, এরপরে নিচের কোশ্চেনে আসি আমরা। 100 নম্বর কোশ্চেন এখানে যেটা দেওয়া আছে, 100 নম্বরে বলতেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে বোঝায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে কি বোঝায়? জনসংখ্যা বৃদ্ধি কোনো অবস্থাতেই না, প্রকৃত উৎপাদন বৃদ্ধি হতে পারে, মূল্য বৃদ্ধি হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় না, মুদ্রা সরবরাহ হইলেও হয় না, মূল্যস্ফীতি হয়ে যাবে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পেলে। সঠিক উত্তর হচ্ছে প্রকৃত উৎপাদন যদি বৃদ্ধি পায়, একটা দেশের প্রোডাক্টিভিটি বা জিডিপি যদি বৃদ্ধি পায়, তাহলে সেটাই হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় সমান হলে, দেখো আমরা যে বাজারের যে ইয়াগুলো দেখেছি, চিত্রগুলো দেখেছি, এইখানে আমি একটু চিত্রটা ছোট করে আঁকি। দেখো এটা হচ্ছে আমাদের এমসি রেখা থাকতো, তাই না, এটা হচ্ছে প্রান্তিক ব্যয়, আর এইখানে থাকতো আমাদের এভাবে এসি রেখা, এটা হচ্ছে গড় ব্যয়। তো এখানে বলতেছে যে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান হলে কি হয়? এই যে যেই বিন্দুতে এই দুইটা সমান হয়ে যায়, এই বিন্দুতে যেটা ঘটে, আমরা যখন প্রডিউস করি কোনো কিছু, তার গড় যে ব্যয়টা, ঠিক আছে, এই
এই গড় ব্যয়টা কি হয়, সর্বনিম্ন হয়। দেখো এইখানে হচ্ছে গড় ব্যয়টা কি হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে, মানে এখানে এসে সবচেয়ে কম হচ্ছে। তাহলে অপশন দেখো, গড় ব্যয় বাড়ে, গড় ব্যয় সর্বনিম্ন অবস্থায় থাকে, গড় ব্যয় কমে, নাকি গড় ব্যয় শূন্য হয়। দেখো এই জায়গাটাতে এসে চিত্রটা আমার এক্স্যাক্টলি হয়নি, আর একটু সুন্দর করে তোমাকে চিত্রটা বুঝিয়ে দিই। দেখো আচ্ছা, এবার তোমরা বুঝতে পারবে যে এমসি রেখাটা ঠিক এভাবে যায়, দেখবা যে এমসি রেখাটা ঠিক এই যে এভাবে এভাবে গমন করে, এটা হচ্ছে এমসি রেখা। আর এসি রেখা যেটা সেটা ঠিক এভাবে যায়, এভাবে, অর্থাৎ যেইখানে গিয়ে এমসির সাথে মিলে, মানে যেখানে দুইটা মিলিত হয় সেখানে এসি সর্বনিম্ন থাকে, অর্থাৎ গড় ব্যয় সর্বনিম্ন থাকে। তাহলে এইখানে অপশনগুলোতে দেখো এখানে লেখা গড় ব্যয় সর্বনিম্ন অবস্থাতে থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এটা দেখে তোমরা বুঝতে পারতেছো, চিত্রগুলো অনেকবার তোমাদের ম্যাথমেটিক্সে প্র্যাকটিস করেছো আশা করি ইন্টারমিডিয়েটে। নিচে কোনটি অর্থের কাজ নয়? বিনিময়ের মাধ্যম, অবশ্যই বিনিময়ের মাধ্যম। মূল্যের মানদণ্ড, অবশ্যই মূল্যের মানদণ্ড অর্থ। মূল্য সংরক্ষণ, সেটাও করে, কিন্তু অর্থ আয়ের উৎস না। আয়ের উৎস হচ্ছে তোমার কাজ। ধরো তুমি কোথাও চাকরি করো, এটা হচ্ছে তোমার আয়ের উৎস, চাকরিটা তোমার আয়ের উৎস, কিন্তু যে টাকাটা তুমি পাও, টাকাটা তো আয়ের উৎস না, সেটা তুমি যে বেতনটা পাচ্ছ, পারিশ্রমিক পাচ্ছ, সেই পারিশ্রমিকের মাধ্যম, আয়ের মাধ্যম না। আচ্ছা, এবার আসি আমরা 103 নম্বর কোশ্চেনে। যখন মূল্যস্ফীতির সাথে অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয় তখন তাকে কি বলে? এটা আমি তো ডিরেক্টলি মনে হয় সেদিন ক্লাসেই বলেছি যে এটা স্ট্যাগফ্লেশন বলে। এটাকে কি বলা হয়? স্ট্যাগফ্লেশন, অর্থাৎ স্থবির মূল্যস্ফীতি। মানে তোমার অর্থনৈতিক মন্দাও আছে, বেকারত্ব আছে, মুদ্রাস্ফীতিও আছে, সব কিছু যখন একসাথে আছে তখন সেটাকে বলে স্থবির মূল্যস্ফীতি। হ্যাঁ, সঠিক উত্তর অপশন বি। বাংলাদেশের মুদ্রানীতির প্রধান উদ্দেশ্য কি? মুদ্রানীতি বলতে আমাদের যে অর্থনৈতিক পলিসি যেটা আছে, ইকোনমিক পলিসি রাষ্ট্রীয়, সেটাকে মুদ্রানীতি বলা হয়। এই মুদ্রানীতির প্রধান উদ্দেশ্য কি? আমদানি শুল্ক হ্রাস করা কখনোই করবে না, রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি হবে। মূল্যস্ফীতি ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা হতে পারে। মূল্যস্ফীতি উৎসাহিত করা, এটা ইনফ্লেশনকে উৎসাহিত কোনো অবস্থাতেই করে না। বৈদেশিক ঋণ বৃদ্ধি করা, বৈদেশিক ঋণ কখনো বৃদ্ধি করে না, করে হচ্ছে টেকসই উন্নয়ন নিশ্চিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আচ্ছা, তারপর আমরা দেখি 105 নম্বর কোশ্চেন। আচ্ছা, 105 নম্বর কোশ্চেনটা একটু নিচে আছে, আমরা একটু এটাকে স্ক্রল করে উপরের দিকে নিয়ে যাই। দেখো 105-এ বলতেছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, ব্যক্তিগত হিসাব কখনোই করে না। সরকারি বিনিয়োগ দেখার কাজ কেন্দ্রীয় ব্যাংকের না। বৈদেশিক বাণিজ্য সরকার সামলায়। মূলত আমাদের যে রাষ্ট্রীয় ঋণ ও মুদ্রা সরবরাহ, এগুলাই মূলত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এবার আসি 106-এ, সাধারণত কৃষিজাত দ্রব্যের যোগান কেমন? কৃষিজাত দ্রব্য ইচ্ছা রকম বৃদ্ধি করা যায় না, কারণ ল্যান্ড লিমিটেড, এবং তুমি প্রচুর ইনভেস্ট করলেও 1 বিঘা জমি থেকে তোমার হচ্ছে ওই 200 মণ ধান কখনো আসবে না। ঠিক আছে, 1 বিঘা বলতে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড, 133% এটা স্ট্যান্ডার্ড। ধরো যে এই এতটুকু জমিতে তুমি সামান্য কম বেশি করতে পারো, কিন্তু তুমি ধরো যে 1 বিঘা জমি থেকে 20 মণ ধান পাইতা, প্রচুর সারটার এগুলো প্রয়োগ করলা, করে 200 মণে আনতে পারবা? কখনো পারবা না, এটা ইম্পসিবল। তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, এটা অস্থিতিস্থাপক, তেমন একটা বৃদ্ধি করা যায় না। এটা চাইলেই তুমি হচ্ছে একটা গাছে, ধরো একটা গাছে একটা কলা গাছ, ধরো একটা কলা গাছে 1 কাঁধি কলা হয়। ধরো এখন বাজারে কলার চাহিদা অনেক বেশি, তুমি একটা গাছে 10টা কলার কাঁধি কখনো আনতে পারবা না, এটা কখনো বাড়ানো যায় না। 107 নম্বরে আসি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য দাম নিয়ন্ত্রণ, রেশনিং প্রভৃতি সরকারি ব্যবস্থা গ্রহণ করা হলে কোন ধরনের মূল্যস্ফীতি ঘটে? তাহলে দমিত মূল্যস্ফীতি ঘটে, মানে মূল্যস্ফীতি হয় কিন্তু সেটা খুবই নিয়ন্ত্রিত, খুবই কম, সামান্য, কারণ সেখানে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে, রেশনিং করা হচ্ছে, যাতে মানুষজন, রেশনিং করা মানে কি, প্রোডাক্ট বাজারে সরকারিভাবে সাপ্লাই করা, যাতে দামটা না বৃদ্ধি করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, দমিত মূল্যস্ফীতি। 108-এ আসি, এটা হচ্ছে সর্বশেষ কোশ্চেন আমাদের এখানে। 108 এখানে বলতেছে যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে যে দাম বিবেচনা করা হয় সেই দামের ভিত্তিতে কোন সূচকটি নির্ণয় করা হয়? তাহলে দেখো এখানে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে, উৎপাদনের যে প্রাথমিক পর্যায়ে উৎপাদন খরচটা কে বেয়ার করে? নিশ্চয়ই উৎপাদক, যিনি উৎপাদক, যিনি প্রডিউসার, তিনি সেটা বহন করেন। যে কারণে এটাকে বলা হয় প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা উৎপাদকের মূল্য সূচক। এটার বাংলা হচ্ছে উৎপাদকের মূল্য সূচক। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। তো এগুলাই ছিল তোমাদের অর্থনীতির কোশ্চেন, 24টা এমসিকিউ। যারা মোটামুটি একটু বেসিক ধারণাও আছে তারাও 24টা পেরেছো আশা করি, আর যারা একটু তার চেয়ে কম পেরেছো 22টার নিচে মনে হয় না কারো এসেছে। খুবই সুন্দর কোশ্চেন তোমাদের উত্তর করার জন্য। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি খুব ভালো পরীক্ষা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের পরীক্ষা ছিল ব্যবসায় শিক্ষা অনুষদের। ব্যবসায় শিক্ষা অনুষদে যারা হচ্ছে মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরীক্ষা দিয়েছো, তাদের জন্য আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে প্রশ্ন উত্তর করা ম্যান্ডেটরি ছিল, বাধ্যতামূলক ছিল। তো আজকে আমরা প্রথমে হচ্ছে আইসিটির এই কোয়েশ্চেনগুলোর সলভটা দেখব, কীভাবে সলভটা আসে টুকটাক দেখার চেষ্টা করব।
চলো আজকে শুরু করা যাক। আমি মোহাম্মদ তানভীর ফারুক। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা আছে, ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ডাটা প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহৃত হয়? ঠিক আছে, এখানে তোমাদের জন্য কি পয়েন্ট হচ্ছে এটা আনসার করতে গেলে, এখানে কি আমরা জানি যে ফাইবার অপটিক্যাল কেবলের ভিতর থেকে আলোক রশ্মি যায় বা আলোর মাধ্যমে আর কি তোমার ডাটা পরিবহন হয়, তাই না? সো এখানে তোমার যে উত্তরগুলো আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে লেজার। ঠিক আছে, এখন লেজার কীভাবে রাইট অ্যান্সার তোমার জন্য? যারা এটা তো অবভিয়াসলি বিভাগ পরিবর্তনের জন্য, সো আমি এখানে ধরে নিচ্ছি যারা সায়েন্সের আছে তারাও দিয়েছো। সো তোমরা তো অবভিয়াসলি জানো যে আলফা কণা, বিটা কণা, গামা কণা এগুলো হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, এগুলা জাস্ট নর্মাল আলোক রশ্মি না। সো এর জন্যই হচ্ছে তোমার ফাইবার অপটিক্যাল কেবলের ভিতর থেকে যখন পাঠানো হয় তখন লেজার রশ্মি দিয়ে পাঠানো হয়। অন্যগুলো কি? অন্যগুলো তেজস্ক্রিয় রশ্মি, অ্যান্ড ওগুলা নর্মালি ফাইবার কেবলের ভিতরে ইউজ করা হয় না, ওগুলোকে নর্মালি আলোক রশ্মিও আসলে বলা উচিত না। ঠিক আছে, তাইলে এখানে আনসারটা কি? লেজার রশ্মি। আচ্ছা, এরপরটা যদি আসি যে নিচের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট বলতে কি বোঝায়? তুমি কম্পিউটারের ভিতরে কোনো একটা ডাটা ইনপুট দিচ্ছ, ডাটাটা অনেক মাধ্যমে আসতে পারে, ভয়েস হতে পারে, টাইপিং কিবোর্ডের মাধ্যমে আমরা লিখি ওইভাবে হতে পারে, আবার হচ্ছে আরও হচ্ছে ক্যামেরার মাধ্যমে যে আমরা ছবি নিই, ওটা ইনপুট ডিভাইস বলা যেতে পারে। এখানে যে অপশনগুলো আছে সেখানে স্পিকারের মাধ্যমে কী করি আমরা? শব্দ শুনতে পাই, কম্পিউটার থেকে ওটা আউটপুট হয়, সো এটা ইনপুট ডিভাইস না। প্রিন্টারের মাধ্যমে কি কাগজ বের হয়, সো ওটাও না। আচ্ছা, হ্যাঁ, আর একমাত্র এই মনিটর মাধ্যমে কি আমরা ছবিটা যে কম্পিউটার স্ক্রিনে দেখতে পাই, সো এটাও একটা আউটপুট ডিভাইস। একমাত্র ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার, এর মাধ্যমে কি হয়? বিভিন্ন ডকুমেন্টের হচ্ছে ছবি কম্পিউটারের ভিতরে ইনপুট নেওয়া হয়। সো একমাত্র এই যে নিচে কোনটি ইনপুট ডিভাইস, এখানে উত্তরটা হচ্ছে স্ক্যানার। এরপরটা আছে যে HTML এর সবচেয়ে বড় শিরোনামযুক্ত করতে নিচে কোন ট্যাগটি ব্যবহার করা হয়? HTML এ তোমাদের হচ্ছে কিছু হেডার ট্যাগ আছে, এই যে এখানে যেগুলো আছে যে হেড তো অ্যাকচুয়ালি না, এটা বলে কোনো ট্যাগ নাই। H1, H6 অ্যান্ড হেডিং বলতে কোনো ট্যাগ নাই। সো এইটা আর এইটা আগেই বাদ থাকবে কোনটা খালি? H1 না H6? HTML এর যে হেডার ট্যাগগুলো আছে সেগুলো কী আছে? সে ভিতরে আছে H1, H2, এরকম করতে করতে তোমার H6 পর্যন্ত আছে। তার মানে এরকম করে আস্তে আস্তে বাড়তে থাকে না মানটা। ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই H1টা হচ্ছে সবচেয়ে বড়, H2টা হচ্ছে H1-এর থেকে অল্প একটু ছোটো, H3 হচ্ছে তার থেকে ছোটো, এবং H6টা হচ্ছে কি সবচেয়ে ছোটো। সো ইম্পর্টেন্সের দিক থেকে বা সাইজের দিক থেকে সবচেয়ে বড় শিরোনাম হলে অবশ্যই হবে H1 বা হেডার 1। এটা হচ্ছে এই ট্যাগটা HTML ইউজ করা হয় সবচেয়ে বড় শিরোনাম যোগ করার জন্য। আচ্ছা, এরপরটা কি আছে? এরপরটা আছে LTE পূর্ণরূপ। LTE কি? LTE হচ্ছে তোমরা এখন যারা 4G মোবাইল চালাও, অনেক সময় হচ্ছে নেটের ক্ষেত্রে LTE দেখা যায় উপরে, 4G না লেখা ওঠে, তোমরা অনেকে যারা সিম দিয়ে ডাটা চালাও তারা দেখবে যে LTE উঠে। LTEটা হচ্ছে ফোর্থ জেনারেশন যে মোবাইলগুলো আছে সেগুলো ইন্টারনেট কানেক্টরের ক্ষেত্রে একটা লেটেস্ট আপডেট। ওকে, এটা সিমের নেটওয়ার্কের কারণে তুমি বুঝতে পারো, এটা বেসিক্যালি দ্বিতীয় অধ্যায় কোয়েশ্চেন। সো এটার পূর্ণরূপটা অনেকটাই জ্ঞানমূলক টাইপের, এটা তোমার মনে রাখতে পারবে হবে যে লং টার্ম ইভলিউশন। অনেক দিন ধরে আসলে ইভলিউশন হওয়ার মাধ্যমে তো নেটওয়ার্কে এই পর্যায়ে আসে, তাই না? সো LTE পূর্ণরূপ হচ্ছে লং টার্ম ইভলিউশন। ওকে, এরপরটা কি আছে? নিচের কোনটি নিচের কোনটি গাইডেড ট্রান্সমিশন মাধ্যম? গাইডেড মানে হচ্ছে তারযুক্ত মিডিয়া। ওকে, এই যে গাইডেড মানে কি? গাইডেড মানে হচ্ছে তারযুক্ত মাধ্যম, মানে তারবিহীন যে মাধ্যমগুলো আছে, যেমন আমরা ওয়াইফাই চালাই, তার কি আছে? আমাদের ফোনের সাথে কিন্তু রাউটার তার দিয়ে কানেক্টেড না। আবার অনেক ক্ষেত্রে আছে যেগুলো আমরা তারের মাধ্যমে যোগাযোগ বা তথ্য আদান প্রদান হয়। গাইডেড মানে কি? তারের মাধ্যমে। আর তারবিহীনগুলো কি? আনগাইডেড বা হচ্ছে নন গাইডেড ওইরকম। সো গাইডেড মানে কি? অবভিয়াসলি তারযুক্ত হবে। রেডিও ওয়েভ কি তার দিয়ে কি আমরা রেডিও শুনি? না তো। রেডিও ওয়েভ তো তোমরা যারা একটু ডিটেলসে পড়ছো অলরেডি অবভিয়াসলি জানো যে হচ্ছে বাতাসের মাধ্যমে বা ইসের মাধ্যমে হয়। সো রেডিও ওয়েভ, তারপর ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, এই প্রত্যেকটাই হচ্ছে তারবিহীন মাধ্যম। একমাত্র তারযুক্ত মাধ্যম কোনটা? ফাইবার অপটিক্যাল কেবল তারযুক্ত মাধ্যম, তাই না? ওখানে বুঝতে পারছি এখানে কিওয়ার্ডটা কি ছিল? গাইডেডটা তুমি যদি ধরতে পারো অবভিয়াসলি আনসার করতে পারবা। আচ্ছা, এরপর যেটা আছে যে নিচের কোন ডিভাইস ভিন্ন প্রোটোকল ব্যবহারকারী নেটওয়ার্ক যুক্ত করতে পারে? এখানে তোমাকে আসলে জানতে হবে যে কোনটা কি কাজ করে। মডেমের ক্ষেত্রে কি হয়? মডেমের ক্ষেত্রে হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন করে, মানে অ্যানালগ থেকে ডিজিটালে যায় আবার ডিজিটাল থেকে অ্যানালগে আসে। তো মডেম তো আসলে এরকম ভিন্ন প্রোটোকল যুক্ত ব্যবহারকারী ডিভাইসগুলোকে যুক্ত করতেছে না, সো মডেম বাদ। এরপর আসে সুইচ কি করে? ওই যে যখন তোমার ওই যে স্টার টপোলজি বা এরকম বিভিন্ন টপোলজিতে যখন ডাটা ট্রান্সফার করতে হয়, সুইচ হচ্ছে আইপি অ্যাড্রেস অনুযায়ী ডাটা করতে পারে বা ম্যাক আইডি বা একদম প্রত্যেকটা ব্যবহারকারীকে আলাদা করে চিহ্নিত করতে পারে। সো
সো বাট সুইচে তো আসলে ওই আলটিমেটলি বিভিন্ন প্রোটোকল ব্যবহারকারীকে যুক্ত করতে পারতেছে না। এখন তোমার কাছে থাকে কি গেটওয়ে আর রাউটার। আনসারটা হচ্ছে গেটওয়ে। ওকে, আনসারটা কি? আনসারটা হচ্ছে গেটওয়ে। তাহলে গেটওয়ে কী করতে পারে? গেটওয়ে হচ্ছে দুইটা ভিন্ন প্রোটোকল যুক্ত হচ্ছে নেটওয়ার্কে যুক্ত করতে পারে। তাহলে রাউটারের কাজটা কি? রাউটারের কাজটা হচ্ছে দুইটা একই প্রোটোকল যুক্ত। রাউটারের ক্ষেত্রে কী করে? রাউটারের ক্ষেত্রে একই প্রোটোকল যুক্ত, মানে একই প্রোটোকল যুক্ত দুইটা নেটওয়ার্কে হচ্ছে রাউটার যুক্ত করতে পারে, কিন্তু ভিন্ন প্রোটোকল হয়ে সেক্ষেত্রে গেটওয়ে ইউজ করা হয়। আচ্ছা, এরপরটা কি আছে যে 5G নেটওয়ার্কের সাথে মূলত কোন প্রযুক্তিটা যুক্ত? এটার আনসার হচ্ছে মিলিমিটার ওয়েভ। মিলিমিটার ওয়েভ মানে কি? এটা বেসিক্যালি ওয়েভ, যে তোমরা তো জানো যে হচ্ছে ওই যেগুলো আর কি তারবিহীন মাধ্যম, সেখানে কি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা হয়, তাই না? সো তরঙ্গ দৈর্ঘ্যটা যত ছোটো হয় তত বেশি আর কি তোমার শক্তিশালী তরঙ্গ বলা যেতে পারে। যত তরঙ্গ দৈর্ঘ্যটা ছোটো তত বেশি শক্তিশালী তরঙ্গ। সো এখান থেকেই তোমার হচ্ছে মিলিমিটার মানে তো অবভিয়াসলি অনেক ছোটো, তোমরা জানো যে 10⁻³ মিলিমিটার হচ্ছে তোমার 1 মিলিমিটার। সো ওখানে মিলিমিটার ওয়েভ তো ওখান থেকেই এসেছে। সো এখান থেকে তোমার যত বেশি আর কি শক্তিশালী তরঙ্গ আসবে তত বেশি হচ্ছে তোমার মিলিমিটার আসবে বা আরও ছোটো আসতে পারে। আর 5G যেহেতু এখন মোটামুটি আমাদের এখন পর্যন্ত দেখা সবচেয়ে বেশি শক্তিশালী নেটওয়ার্ক প্রযুক্তি, এর জন্য হচ্ছে একদম 5Gতে এখন মিলিমিটার ওয়েভ ইউজ করা হচ্ছে। এই যে সার্কিট সুইচিং, এটা হচ্ছে 1st জেনারেশনের। প্যাকেট সুইচিং হচ্ছে তোমার এখন 5th জেনারেশনও প্যাকেট সুইচিং ইউজ হয়, বাট এটা 2nd জেনারেশন থেকে ইউজ হয়। অ্যানালগ ট্রান্সমিশনও তোমার 1st জেনারেশন থেকে ইউজ হয়। সো একমাত্র 5G নেটওয়ার্কের জন্য বা 5th জেনারেশনের জন্য ইউনিক হচ্ছে এই মিলিমিটার ওয়েভ। আচ্ছা, এরপরটা যাই। ওকে, কোন ট্রান্সলেটর পুরো হাই লেভেল প্রোগ্রামকে একেবারে মেশিন করে অনুবাদ করে? এটা আসলে খুবই একদম বেসিক কোয়েশ্চেন। এখানে এসএসসি থেকে শুরু করে সব জায়গাতেই কোয়েশ্চেনটা আসে। আমরা মানে অনুবাদ করে মানে কি? আমরা অনুবাদক প্রোগ্রাম কয়টা জানি? অনুবাদক প্রোগ্রাম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইন্টারপ্রেটার আর একটা হচ্ছে কম্পাইলার। ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার হচ্ছে তোমার লাইন বাই লাইন আর কি তোমার প্রোগ্রামকে হচ্ছে মানে তুমি যে প্রোগ্রামটা লেখো ওটাকে লাইন বাই লাইন আর কি সোর্স করে রূপান্তর করে বা কম্পিউটার কাজে ব্যবহারযোগ্য করে তোলে। কী করে? লাইন বাই লাইন। তো এখানে আমাকে কি বলছে যে একেবারে পুরোটাকে, এই যে পুরো হাই লেভেল প্রোগ্রামকে একেবারে মেশিন করে রূপান্তর করে। ঠিক আছে, এটা তাহলে কি ইন্টারপ্রেটার করে? ইন্টারপ্রেটার তো করে না, ইন্টারপ্রেটার করে লাইন বাই লাইন। আচ্ছা, অ্যাসেম্বলার হচ্ছে ওই যে সেই অ্যাসেম্বলি ভাষার জন্য, সেইটাও আপাতত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো না, অ্যাসেম্বলি হচ্ছে 2nd লেভেল ল্যাঙ্গুয়েজ, লিঙ্কারও না। তোমার আনসারটা কি? কম্পাইলার কি? সি ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। সো এই কম্পাইলার কারণে কি হয়? কম্পাইলার হচ্ছে তোমার পুরা যে সোর্স কোডটা থাকে বা তুমি যেটা লেখো ওইটাকে একেবারে মেশিন কোডে রূপান্তর করতে পারে এই কম্পাইলার। রাইট আনসার কি? কম্পাইলার। আচ্ছা, এরপরটায় আসি যে নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? আচ্ছা, তোমরা যারা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করার এক্সপিরিয়েন্স আছে আর মানে খালি চালানো না একটু ঘাটাঘাটি করছো, তারা সবাই জানো যে লিনাক্স নামে একটা তোমার অপারেটিং সিস্টেম আছে। উইন্ডোজ তো আমরা সবাই চালাই, আবার যারা অ্যাপেলের ডিভাইস চালায় তাদের কাছে ম্যাক ওএস আছে। এই যে এমএস ওয়ার্ড, এটা কি উইন্ডোজের ভিতরে একটা প্রোগ্রাম না? এমএস ওয়ার্ডের ভিতরে কি আমরা ডকুমেন্ট লিখি? সো এটাকে একটা অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে পুরো কম্পিউটারকে যে চালায় সেই সফটওয়্যারটা। মাইক্রোসফট ওয়ার্ড তো আর সব পুরো কম্পিউটারকে চালায় না, তাই না? সো এখানে রাইট অ্যান্সার কি? কোনটা অপারেটিং সিস্টেম নয়? এমএস ওয়ার্ড। আচ্ছা, কোন টপোলজিতে প্রতিটি ডিভাইস একটি কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে? এটা আসলে কীরকম? তোমরা যারা হচ্ছে নেটওয়ার্ক পড়ছো একটু ধরো বাস টপোলজিতে কী হয়? একটা বিষয়ের সাথে প্রত্যেকটাকে যুক্ত থাকে, তাই তো? এরকম আরও থাকতে পারে। আচ্ছা, আর তোমার হচ্ছে তাহলে এখানে কি বলছে? এখানে বলছে ওটাকে একটা টপোলজির উদাহরণ দেখলাম। আচ্ছা, এখানে কি দেখছে যে কোন টপোলজিতে? তার মানে এটা কেন্দ্রীয় হাবের সাথে যুক্ত থাকে। বাসে এইটা একটা কেন্দ্রীয় লাইনের সাথে যুক্ত হলেও এটা কি হাব না? এটা কি হাব না? তাহলে তোমার অ্যাকচুয়ালি আনসারগুলো কি? যেহেতু বাস না, তাহলে আনসার কি? তোমার হচ্ছে মেশ কি? মেশে কি হয়? মেশে প্রত্যেকটা নেটওয়ার্ক প্রত্যেকটার সাথে যুক্ত থাকে। এখানে কি কোনো তোমার আলাদা কোনো ডিভাইস থাকে না, এখানে কোনো হাব থাকা লাগে না। এটা কি? এটা মেশের ক্ষেত্রে। সো মেশও তোমার উত্তর কি? না, মেশও না। আমরা আগে দেখছি বাসও না। তাহলে কি থাকে? স্টার থাকে আর রিং থাকে। রিংয়ের ক্ষেত্রে কি হয়? রিংয়ের ক্ষেত্রে তোমার এরকম গোলাকারভাবে একটা রিং তৈরি করে কম্পিউটারগুলো। ধরো এই যে প্রত্যেকটা কি এক একটা করে পিসি বা এক একটা করে কম্পিউটার। সো এটা কি এখানে কি কোনো কেন্দ্রীয় হাব আছে? এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় হাব নেই। সো তোমার আলটিমেটলি তোমার রিং টপোলজি তোমার আনসার না, তোমার আনসারটা হচ্ছে স্টার টপোলজি, যেখানে তোমার এই মাঝখানে একটা হাব থাকে অ্যান্ড এর সাথে বিভিন্ন কম্পিউটার যুক্ত থাকে। ঠিক আছে, এরকম একটা স্টার হয়, আরও বেশি হইতে পারে। সো আলটিমেটলি আনসারটা কি? আনসারটা হচ্ছে স্টার টপোলজি। ঠিক আছে। আচ্ছা, এরপরটা যেটা আছে যে স্ট্যান্ডার্ড আস্কি কোডের সাইজ কত? আস্কি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে 3য় অধ্যায়ের ওই যে কোডের যে ল্যাঙ্গুয়েজগুলো বা কিছু আর কি কোড আছে যেগুলো আর কি যেভাবে আমাদের দেওয়া ইনপুটটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, সেই কোডের ভিতরে একটা।
এখন ASCII দুই ধরনের আছে। ASCII কয় ধরনের আছে? ASCII আছে দুই ধরনের। ধরো এখানে যে লিখি, ASCII আছে তোমার, একটা আছে ASCII 7 আর একটা আছে ASCII 8। এখন এই ASCII 7টা হচ্ছে 7 বিটের ল্যাঙ্গুয়েজ, ASCII 8 হচ্ছে 8 বিটের ল্যাঙ্গুয়েজ। কিন্তু স্ট্যান্ডার্ড ASCII কোনটা? স্ট্যান্ডার্ড ASCII হচ্ছে ASCII 7, কারণ এটাই আসলে অনেক দিন ধরে চলে আসতেছে। সো ASCII স্ট্যান্ডার্ড ASCII সাইজ কত? 7 বিট। ওকে, স্ট্যান্ডার্ড হচ্ছে 7 বিট। আচ্ছা, নিচের কোনটি সি এর রিজার্ভ কিওয়ার্ড নয়? সি বলতে সি প্রোগ্রামের কথা বলছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনটা হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড নয়? এক্ষেত্রে তোমার এই যে ব্রেক আছে না, ব্রেক একটা রিজার্ভ ওয়ার্ড। তুমি যদি সি প্রোগ্রামে ব্রেক লেখো তো এটা কাজ সম্পাদন হবে। কী কাজ সম্পাদন হবে? প্রোগ্রামটাকে শেষ করে দেবে। তুমি যদি ওয়াইল লেখো, ওয়াইল তো অবভিয়াসলি সবাই তো করছো, যে হচ্ছে ওই যে কন্ডিশনাল যেটা আছে সেক্ষেত্রে ওয়াইল লেখা লাগে, তারপর লুপের ক্ষেত্রেও তোমার ডু ওয়াইল লেখা লাগে, তাই তো? আবার এই যে লং আছে, এই লংটাও ইউজ হয়। লংটা কোথায় ইউজ হয়? লং ইন্টেজার যেটা আছে, তোমরা তো অনেক সময় হচ্ছে ইন্ট ভেরিয়েবল নাও, যে ইন্ট এ বি, যখন লং ইন্টেজার হয়ে যায় অনেক বড় একটা সংখ্যা, তখন সেক্ষেত্রে আমরা লিখি কি? লং এ বি। সো এই লং কি একটা রিজার্ভ কিওয়ার্ড। একমাত্র রিজার্ভ কিওয়ার্ড কোনটা? এই যে লুপ হচ্ছে কোনো রিজার্ভ কিওয়ার্ড না। লুপ কি? আমরা তো অনেক সময় বলি যে লুপ প্রোগ্রামিং, কিন্তু আলটিমেটলি প্রোগ্রামিংয়ে কোথাও কি আমরা লুপ লিখি? কোথাও কি লুপ শব্দটা লেখা লাগে? লেখা কিন্তু লাগে না। সো এই জন্য কিন্তু লুপ একটা রিজার্ভ কিওয়ার্ড না, লুপ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। সো এক্ষেত্রে তোমরা কি, তোমাদের এখানে মনে হয় জাস্ট 8টা কি 10টা কোশ্চেন ছিল? কোশ্চেনগুলো বেশ সহজই হয়েছে। আমার কাছে ফিল হচ্ছে কোনো ম্যাথ আসে নাই, তৃতীয় থেকে কোনো কোশ্চেন আসে নাই, প্রোগ্রামিং থেকেও কোনো প্রপার প্রোগ্রামিং কোশ্চেন আসে নাই। সো তোমাদের জন্য ইনশাল্লাহ পরীক্ষাটা বেশ ভালো গেছে। জ্ঞানমূলক নিয়ে যাদের আইডিয়া ছিল তারা বেশ ভালো করছো। এখন চলো আমরা আগে যাবো বিভাগ পরিবর্তনের জন্যই। মানবিক বিজ্ঞান বিভাগ থেকে যারা বিভাগ পরিবর্তন হয়ে ব্যবসায়িক ইউনিটে পরীক্ষা দিয়েছিলে তাদের জন্যই তোমার গণিত সেকশনে আনসার করাটা ঐচ্ছিক ছিল। কেউ করতেও পারতা, নাও করতে পারতা। তোমার জন্য আরও অপশন ছিল হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে ইকোনমিক্স। সো ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্সের ভিতরে যারা ম্যাথস আনসার করছো তাদের জন্য আমার আর কি এখন একটা সলিউশন পিরিয়ড। জাস্ট আমি উত্তরগুলো দেখাই দিব, জাস্ট বেসিকটা বলবো। ইনশাল্লাহ তোমাদের সাথে আমার সামনে ম্যাথের সলভ নিয়ে দেখা হতে পারে ইনশাল্লাহ। কারোর যদি সমস্যা থাকে আমাকে জানাবে এই ভিডিও কমেন্টে, আমি সেই ম্যাথটা আর কি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন যেটাই আসবো যে এই ম্যাথ। আচ্ছা, এখানে তোমার প্রথম ম্যাথটা যেটা দিছে 37 নাম্বার কী দিছে? যে অ্যাডমিশন শব্দটির বর্ণগুলোকে একত্রে নিম্নে কতভাবে বিন্যাস করা যায়। এটা বেসিক্যালি একটা পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ। এটা শর্ট সিলেবাসে ছিল না, সো যারা পারছো ভেরি গুড। তোমার এই ম্যাথটা যে বলছে যে এটা মানে কি অ্যাকচুয়ালি একটু দেখাই দিই। ধরো এই যে অ্যাডমিশনস যে ওয়ার্ডটা আছে, অ্যাডমিশনস যে ওয়ার্ডটা আছে এখানে তো বেশ কয়টা লেটার আছে না? কয়টা লেটার আছে আমি জানি, এখানে 10টা লেটার আছে, ঠিক আছে? সো এখানে 10টা লেটার আছে, লেটারগুলো কি আগে পিছিয়ে করে কি বিভিন্ন ধরনের ওয়ার্ড তৈরি করা যাবে না? হয়তো বা কারেক্ট ওয়ার্ড হবে না, হয়তো বা কোনো মিনিংফুল ওয়ার্ড হবে না, কিন্তু অ্যাকচুয়ালি করা তো যাবে। ধরো আমি এই এনটাকে প্রথমে লিখলাম, তাহলে কি হয়ে গেল? ন্যাড মিশস, তাই তো? এই এনটাকে জাস্ট সামনে নিয়ে আসছি, তাতে এই কাজটা হয়ে গেছে। তো এটা কোনো মিনিং ব্যবহার করে না, কিন্তু এটা করা যায়। এখন এটা তোমার অনেক ধরনের হতে পারে না, 10টাই আছে, তো কয়টা হইতে পারে অ্যাকচুয়ালি? এখানে এরকম করে আগে পিছিয়ে করে কয়টা শব্দ অ্যাকচুয়ালি বের করা যায় এটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য তোমার যে বেসিকটা লাগে সেটা হচ্ছে তোমার পারমুটেশন কম্বিনেশনে, যে এখানে এই যে 10টা ওয়ার্ড আছে, ধরো এই যে 10টা লেটার আছে, এই 10টা লেটারকে কয়ভাবে সাজাইলে তোমার ওয়ার্ড আসবে। এখন সেটার জন্য যেটা করতে হয় যে 10 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? 10 ফ্যাক্টোরিয়াল করলে কি হইতো তোমার আর কি, যে ধরো এখানে 10টা অক্ষর আছে না, ধরো এটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, 9, 10, ঠিক আছে? সো এখানে 10টা আছে, 10টা লেটার আছে। সো 10টা লেটারকে তুমি যদি 10 ফ্যাক্টোরিয়াল করো তাহলে 10টা লেটারকে আগে পিছিয়ে করে কয়টা তোমার নতুন ওয়ার্ড পাওয়া যাবে সেটা নির্ণয় করা যাবে, ঠিক আছে? এখন নিচেকে একটা জিনিস দিয়ে ভাগ দিতে হবে। কী দিয়ে ভাগ দিতে হবে? তুমি দেখো এই যে আমরা যখন 10টা ধরে নিচ্ছি না, তখন আমি ধরে নিচ্ছি 10টাই হচ্ছে আলাদা আলাদা ওয়ার্ড, তাই তো? আলাদা আলাদা লেটার, যে এই এ একটা লেটার, ডি একটা লেটার, এই দুটো সেম না, এর জন্য আমি 10 ফ্যাক্টোরিয়াল ধরছি। কিন্তু আলটিমেটলি তুমি দেখবা যে এই এস দুটো তো সেম, তাই না? এখানে কি আছে? এখানে এস আছে 2টা, এখানে আছে আরেকটা, তো 3টা। এস আছে কয়টা? এস আছে তোমার 3টা। আবার তুমি দেখবা যে আই, এই যে আই আছে এখানে একটা, আই আছে এখানে একটা। সো আলটিমেটলি কি? I1 I2, ওকে? সো আই আছে কয়টা? আলটিমেটলি আই আছে 2টা। এখন তুমি যখন এই যে 10 ফ্যাক্টোরিয়াল করছিলা তখন তুমি ধরে নিছো যে প্রত্যেকটা অন্তর্ভুক্ত যে লেটারটা আছে ওয়ার্ডের ভিতরে প্রত্যেকটা হচ্ছে ইউনিক, আলাদা আলাদা, একই লেটার দুইবার নাই, এই জন্য তুমি 10 ফ্যাক্টোরিয়াল করছো। কিন্তু এখন তুমি দেখতেছো যে একই লেটার দুইবার আছে, সো যেগুলো দুইবার আছে বা একাধিকবার আছে সেগুলো তোমার ভাগ করে দিতে হবে, সেগুলো ফ্যাক্টোরিয়াল দিয়ে 2 ফ্যাক্টোরিয়াল
3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমার আলটিমেটলি এটাই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এটা করলে কি তুমি আনসারটা পেয়ে গেছো। এখন আনসারটা অ্যাকচুয়ালি কত আমি জানি যে আনসারটা হচ্ছে এই যে 302442400। ওকে, 3,02,400, 3,02,400। তো অ্যাডমিশন যে ওয়ার্ড, এটার ভিতরে 10টা লেটার আছে, এটাকে আগে পিছিয়ে করে তোমার এরকম 3,02,400টা হচ্ছে নতুন ওয়ার্ড তৈরি করা সম্ভব। মিনিংফুল হবে কোনো ঠিক নেই, বাট আর কি। আচ্ছা, এখন একটা বক্ররেখা দিয়ে দিচ্ছে, এই বক্ররেখার -2 বিন্দুতে তার স্পর্শকের ঢাল কত, এটা মানে কি অ্যাকচুয়ালি? আচ্ছা, এই যে বক্ররেখাতে যা দিছে যে x² + y², আচ্ছা x² + y² = 2x + 3, তাই তো? এখন এখান থেকে তোমার যদি ঢাল বের করতে বলে, ঢালটা অ্যাকচুয়ালি কি আমরা তো সবাই জানি নাকি, যে ঢাল হচ্ছে dy/dx, তাই তো? এটা তো ঢাল, মানে এই যে এইটাকে তুমি যদি হচ্ছে একবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি আলটিমেটলি ঢালটা তো পাবা, যে এখানে আসবে 2x, এখানে আসবে 2y * dy/dx = 2 + 0, তাই তো? এখন এখানে তুমি এই ঢালটা বের করতে পারবে না, এই যে dy/dx যেটা আসবে সেখানে তোমার তো হচ্ছে তুমি যদি এই যে x আর y এর মান বসাই দাও, x আর y এর মান তো এখানে -2 দিয়ে দিছে, তো x আর y এর মান বসাই দিলে তুমি হচ্ছে সে আলটিমেটলি ঢালটা পেয়ে যাবা। ঢালটা কত হবে? ঢালটা হবে 3/2। আমি সলভটা প্রপারলি একদম দেখাচ্ছি না ডিপে গিয়ে, বাট তোমাদেরকে একটা বেসিক দিয়ে রাখতেছি। আচ্ছা, এখন যেটা আছে যে এই যে 7 - 3/2x মডুলাস ইজ লেস দ্যান 1, এই অসমতার তোমার সেটটা করতে বলছে, এই যে এই অসমতা তোমার সেটটা করতে বলছে। আচ্ছা, এটা যদি তোমার অসমতার সেটটা করতে বলে, চলো হালকা দেখাই দিই কি দিছে, যে 7 - 2x, সরি 3/2x লেস দ্যান 1। ঠিক আছে, এখন এটা তোমার অসমতার সমাধান করতে হবে। অসমতা তুমি কীভাবে সমাধান করবা? এই মডুলাস যদি তুমি আলটিমেটলি উঠায় দাও, তুমি মডুলাসের গেলে 5- আসে, তাই তো? এখন এটা কীভাবে আসে অসমতার ক্ষেত্রে? এটা তোমাদের শর্ট সিলেবাসে ডিরেক্টলি ছিল না, সো অনেকে একটু সমস্যা পড়তে পারো। এটা এরকম হয় যে -1 থেকে বড় অ্যান্ড 1 থেকে ছোট, -1 এবং 1-এর মাঝখানে পড়ে। তুমি যদি এরকম জায়গায় যদি মডুলাস উঠায় দাও, তাহলে তুমি কী পড়ে? -1 এবং 1-এর মাঝখানে পড়ে। তোমরা হচ্ছে 9-10-এ, আমি আশা করছি 9-10-এ সবাই সায়েন্সে ছিলা, যদি না থাকো সমস্যা নাই, একটু আমার সাথে রিলেট করতে কষ্ট হতে পারে, বাট 9-10-এ অসীম ধারার একটা চ্যাপ্টার ছিল না? অসীম ধারার হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয় করা লাগতো, সেখানে হচ্ছে r = -1 হলে অসীমতক সমষ্টি বিদ্যমান থাকে, ঠিক সেম টাইপের, যে এই মডুলাস মানে হচ্ছে -1 থেকে 1-এর ভিতরে। এখন তোমার এটা সলভ করা লাগবে। তুমি সলভ করতে গেলে কি, তুমি প্রথমে হচ্ছে এটা দূর করবা, এটা দূর করতে গেলে কি তোমার দুই দিকে হচ্ছে, এটা দূর করতে গেলে কি আলটিমেটলি এই ভিতরে একটা -7 আনা লাগবে, তাই তো? সো তুমি আবার দুই দিকে তো তোমার সেই -7টা করা লাগবে। তুমি এরকম করে করে তুমি কি এখান থেকে আলটিমেটলি কী হয়ে যাবে? 3/2x, আর এখানে আসে কত? -8, এখানে আসে কত? -6। সো তোমার এখানে কি হবে? আর তুমি যদি আলটিমেটলি এখানে যাও, সবগুলো মাইনাসকে যদি সরায় দাও, তাহলে কি চলে আসে? হ্যাঁ, এইটা আসে, তাই তো? চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে না? চিহ্নগুলো অ্যাকচুয়ালি কেন চেঞ্জ হয়েছে? কারণ এই যেখানে মাইনাস ছিল, মাইনাসটাকে আমি সরাই দিছি। অসমতার ক্ষেত্রে যদি মাইনাস থাকে অ্যান্ড -1 দিয়ে তুমি যদি মাইনাসটার বেসিক্যালি সরাই দাও, সব দিক দিয়ে মাইনাস তো সরানো যায় সমানের ক্ষেত্রে, আমরা জানি কোনো চেঞ্জ আসে না, কিন্তু অসমতার ক্ষেত্রে চিহ্নটার দিক পাল্টায় যায়। ওকে, আচ্ছা, এখন এখানে তোমরা চাইলে করতে পারবে, তোমরা বেসিক্যালি এক্সটারে একা বানাবা, এক্সটার এই পাশে কিছু একটা থাকবে অ্যান্ড এই পাশে কিছু একটা থাকবে, এরকম করে তুমি বেসিক্যালি আনসারটা বের করবা। ঠিক আছে, তোমাদের জন্য আমি ছাড়লাম, ইনশাল্লাহ পারছো সবাই। আর যারা এখন আগের নতুন ব্যাচের বা একটু জুনিয়র যারা ট্রাই করতেছো, তারা ট্রাই করবা। আনসারটা আসবে তোমার হচ্ছে x = 4 অ্যান্ড <16/3। ঠিক আছে, আচ্ছা, এখন চলো এই পরেরটাই যাই। হ্যাঁ, এই যে 40 নাম্বার একটা ডিফারেন্সিয়েশন ম্যাথ দিছে, সরি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা ম্যাথ দিছে। ইন্টিগ্রেশনের ম্যাথের ক্ষেত্রে একদম বেসিক সূত্রের ক্ষেত্রে পড়ে গেছে। বেসিক সূত্রটা কি? তোমরা যদি এখানে যদি করতে যাই, হ্যাঁ, ইন্টিগ্রেশনে যেমন কী দিছে, যে ইন্টিগ্রেশন অফ e⁻²x উইথ রেসপেক্ট টু x, একটা লিমিট দিয়ে দিচ্ছে 1, 0। এখন এটার একটা ডিরেক্টরের সূত্র আছে। সূত্রটা কি? যে ই তো জানো তোমার অনলাইনের নাম্বার। সূত্রটা হচ্ছে যে e⁻x যদি কখনো আমরা এরকম করে ডিফারেন্সিয়েশন করতে যাই, তোমরা তো জানো যে ই হচ্ছে এমন একটা জিনিস, ডিফারেন্সিয়েশন করলে চেঞ্জ হয় না, ইন্টিগ্রেশন করলে চেঞ্জ হয় না। ইন্টিগ্রেশন করলে একটা জাস্ট চেঞ্জ হয়, যদি এরকম এ যদি ওই পাওয়ারের সাথে e⁻x এর সাথে যদি পাওয়ার হিসেবে একটা এ থাকে, সো এটা কি ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গিয়ে তোমার কী হয়? e⁻x থেকে যায়। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আলটিমেটলি তুমি যদি করতে যাও যে 1, 0, তোমার এই 1/-2
অ্যান্ড ই টু দি ফর এক্স ডিএক্স। আলটিমেটলি তারপর যে তুমি কী করবা, তুমি যে হচ্ছে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিবা। সো এখানে হচ্ছে 1 -2 মাইনাস হচ্ছে তোমার ই টু দি ফর 0 বাই -2। এটা সলভ করে তুমি আলটিমেটলি আনসারটা পাবা, তাই তো? আনসারটা হবে তোমার হচ্ছে 1/2 এটা সি নাম্বারটা। ইনশাআল্লাহ তোমরা ওই সেম প্রসিডিউর একটু কন্টিনিউ করবা, আনসারটা চলে আসবে। আচ্ছা, এরপরে যে 41 নাম্বারটা আছে, 41 নাম্বারটা কি আছে যে কে এর কোন মানের জন্য তোমার এই যে একটা সরলরেখা 2x - y + 7 = 0 অ্যান্ড 3x + ky - 5 = 0, সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব হবে, তাই তো? এখন সরলরেখা কখন পরস্পরের উপর লম্ব হয়? যখন দুইটা ঢাল আর কি গুণফল -1 হয়, তাই না? সো এখন তোমরা যেটা জানো, আমি এক্সপেক্ট করতেছি জানো সবাই, আচ্ছা, যে প্রথম যে সরলরেখাটা আছে 2x - y + 7 = 0 অ্যান্ড আবার কি আছে 3x + ky - 5 = 0, 3x - ky আচ্ছা প্লাস ky - 5 = 0। আলটিমেটলি কী হবে যখন পরস্পর সরলরেখা দুটো লম্ব হয়, দুইটা ঢালের গুণফলটা -1 এর সমান হয়, তাই তো? সো এইটার ঢাল কত? এইটার ঢালটা কত? এইটার ঢালটা হবে তোমার এক্সের জায়গায় থাকবে, নিচে হচ্ছে তোমার ওয়াইয়ের সহগ, এটা সামনে একটা মাইনাস। সো এখানে এইটার ঢাল কত হচ্ছে? এইটার ঢাল হচ্ছে তোমার 2, আর এটার ঢাল কত হচ্ছে? এটার ঢাল হচ্ছে তোমার 3/k, তাই তো? আর আলটিমেটলি কি এই দুটোর গুণফলটা হবে তোমার -3/k = -1। এখানে তুমি সলভ করে তুমি কে এর মানটা বের করবা। কে এর মানটা তুমি অলরেডি আমি জানি, সো তোমরা কন্টিনিউ করবা। এই যে 6, ওকে। আচ্ছা, এখন যে -31 বিন্দুগামী এবং 5x - 2y + 7 = 0 সরলরেখাটির উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করো। এটা কিভাবে নির্ণয় করা যায়? তোমার এখন যে সরলরেখাটা দিয়ে দিছে, ধরো এই যে 5x - 2y + 7, 5x - 2y + 7 = 0। এখন এইটার উপর একটা লম্ব সরলরেখাটা কি সমীকরণটা কি তোমরা অলরেডি সবাই জানো না? মোটামুটি জানো যে এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যায়, যে 2x আর 5y হয়ে যায়, আর মাঝে যে চিহ্ন থাকে সেটা চেঞ্জ হয়ে যায়, +5y প্লাস কি লাস্টে ধ্রুবকটা আমরা জানি না, সো ওইটার সময় কে ধরে নিই, আর xy এর মানটা তখন বসাই দিতে হয়। xy এর মানটা কি অলরেডি আমার কাছে বলে দিচ্ছে না, যে একটা মান তো বলে দিচ্ছে যে কোন বিন্দুতে যাবে, এই যে -3 বিন্দুতে যাবে। সো এখানে যদি xy এর মান -3 and 1 বসায় দাও, তাহলে তুমি এখান থেকে আলটিমেটলি সেই কে এর মানটা বের করে ফেলবা, আর এখানে তুমি আলটিমেটলি সেই সমীকরণটা পেয়ে যাবা। সমীকরণটা হবে তোমার 2x + 5y + 1 = 0, ওকে। আচ্ছা, এরপরে যেটা আসে যে 4-5 কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ আচ্ছা 4-5 কেন্দ্র বিশিষ্ট, তার মানে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। দাঁড়াও, একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতেছে, বৃত্তের কেন্দ্র কত? 4-5। এই দেখো, তাহলে এখন কি এই যে ভিতরেগুলো কি বৃত্তের কেন্দ্র না, তাই তো? আর তোমরা যদি জানো যে এই টাইপের সমীকরণ, বৃত্তের এই টাইপের সমীকরণগুলোতে যদি মাইনাস থাকে ভিতরে, তাহলে হচ্ছে সেটা প্লাস, মানে x - 5 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার = 100 স্কোয়ার। 100, এটা মানে কি? এটা কেন্দ্র কত? এটা কেন্দ্র কি 5-4 না? আর যদি এখানে প্লাস হইতো তখন কেন্দ্র কত হইতো? -5-4, তাই তো? এটা সবাই জানো। আচ্ছা, এটা যদি সবাই জানো, তোমার তাহলে আলটিমেটলি তোমার বাকিটা থাকে কি, যে তুমি তো কেন্দ্র জানো, তুমি তো অলরেডি কেন্দ্র বসাই দিছো, তো তুমি অলরেডি জানো এই কেন্দ্র থেকে যে এই দুটো আনসার না, এই দুটো আনসার বাদ, তাহলে থাকে কি আইদার 81 নাহলে 100। এখন এই 100টা কি তোমার বেসিক্যালি সেই ব্যাসার্ধটা না? ব্যাসার্ধ তো। এখন ব্যাসার্ধ তোমার নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ তুমি কীভাবে নির্ণয় করবা? তোমার তো কেন্দ্র বলে দিছে। তো এখানে যদি আমি বৃত্তটা আঁকার চেষ্টা করি, ধরো এইটা বৃত্তের কেন্দ্র তোমার বলে দিছে, তোমার কি এখন এই যে বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু লাগবে, রাইট? বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু লাগবে। এখন এই বিন্দু তুমি কীভাবে পাবা? বিন্দু তোমার কাছে অলরেডি দেয়া আছে। এই দেখো যে এই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে এই বৃত্তটা যে বৃত্তটার সমীকরণ নির্ণয় করতেছি সেটা এই বৃত্তের কেন্দ্রগামী। এখন এই বৃত্তের কেন্দ্র কত? +4x + 6y আছে, তাহলে আমরা তো জানি যে +4x মানে কি, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, +4x আছে, সো এটার কেন্দ্র কত? অ্যাকচুয়ালি কেন্দ্র কি হচ্ছে ওই 4x কে 2 দিয়ে ভাগ করতে হয় না, +4x + 6y আছে, আমি ওই আগেরটুকু আর পরেরটুকু লিখি নেই। সো এখানে তুমি যদি 4x কে 2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করো, তাহলে তোমার আসে কত? 4x কে না, জাস্ট 4 কে ভাগ করবা, সো -2 দিয়ে ভাগ করলে এটা কেন্দ্র আসে -2 and -3। সো কেন্দ্রগামী কি? এই যে এই বৃত্তের কেন্দ্রগামী না,
সো ওই যে আরেকটা যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেখানে তুমি সেটাকে কেন্দ্র বের করলা, আর তোমার কাছে এইটার স্থানগুলো তুমি আগে থেকে জানো যে এটা 4, 5, আর এটা তুমি এখন জানলা কত -2 -3। তো তুমি যদি এই দুটোর ভিতরে মধ্যবর্তী দূরত্ব বের করো তাহলে কি তুমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ না? তোমরা এটা মধ্যবর্তী দূরত্ব বের করে দেখবা, মধ্যবর্তী দূরত্ব আসে হচ্ছে 10 একক। কত আসে? 10 একক। সো 10 একক দিয়ে তুমি এখান থেকে তুমি আর কি আলটিমেটলি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। বৃত্তের সমীকরণ হবে তোমার এ। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা আছে এটাও একটা পারমিউটেশন কম্বিনেশনের একটা ম্যাথ। এটা কি পারমিউটেশন কম্বিনেশন থেকে আসলে শর্ট সিলেবাসের বাইরে হলেও অনেক ম্যাথই আসছে, যে 18CR = 18CR + 2। এটা হচ্ছে এসএসসিতে তো যারা দ্বিপদী বিস্তৃতি করছো তোমরা দেখছো যে হচ্ছে এনসিআর টাইপের একটা জিনিস থাকে, তাই তো? এনসিআর টাইপের একটা জিনিস থাকে। আমরা অনেক সময় 6C2 নির্ণয় করি, আবার 6C1 নির্ণয় করি। ওকে, এখন এটার মানটা কখন সেম হয়? ধরো 6C6 আর 6C6 এই দুটা মান তো সেম হবেই, তাই না? এই দুটা মান তো সেম হবেই। আবার একটা জিনিস তোমাদের বলে রাখি যে 6C1 আর 6C5 এর মানও সেম হয়। ওকে, এখন তোমার যে প্রশ্নটা দিছে, প্রশ্নটা কি বলছে? সরি, একটু দাঁড়াও। এটা স্বর্ণ, হ্যাঁ গেছে, সরি, এক্সট্রিমলি সরি। আচ্ছা, এখানে যে দিছে যে আর এর মান কি দুই জায়গা সেম? আর এর মান তো দুই জায়গা সেম না, এক জায়গা আর এক জায়গা R+2। সো তোমার এই ম্যাথটার ক্ষেত্রে তোমার এই নিচের দুইটা বেস কি সেম? নিচের বেসের দুইটা বেস তো সেম না, অবভিয়াসলি সেম না। সো দুইটা কি অবভিয়াসলি আলাদা। সো কখন আলাদা হলেও দুইটা সমান হয়? ধরো এই যে NCR = NCR+2, এটা কখন হয়? যখন R + R+2 = N। ঠিক আছে? যখন এই যে আলটিমেটলি নিচের যে দুইটা বেস টাইপের আছে এই দুটো যোগফল যখন ওই মূল সংখ্যার সমান হয়, যে সি এর উপরে যে সংখ্যাটা থাকে সেটা যদি সমান হয় দুইটা যোগফল, তখন হচ্ছে তোমার এইটা হচ্ছে এই দুইটা মানে এই দুইটা আলাদা আলাদাভাবে এনসিআর করলে সেম হয়। সো তুমি যদি এখন এই দুইটা বেস নিয়ে হিসাব করো যে R + R+2 = 18, সো তখন তুমি ওখান থেকে আনসারটা পেয়ে যাবা। বুঝতে পারছো? আনসারটা মোস্ট প্রবলি কত আসে? লেট মি চেক। 44A, আচ্ছা 8। আনসারটা কত আসবে? আনসারটা আসবে 8। ঠিক আছে? আচ্ছা, এখন পরেরটা আসি যে sin θ + cos θ = √2। তার মানে কি? যে sin থিটাটা মান আছে, এই থিটার হচ্ছে ওই সেম কোণের মানের জন্য sin আর cos করলে তোমার আলটিমেটলি যোগফলটা √2 আসে, তাই তো? এখন এটা কোন হতে হয়? তোমরা যেটা অপশন টেস্ট করে দেখতে পারো যে sin 30 মান হচ্ছে তোমার হাফ, আর এইটার মান হচ্ছে তোমার sin cos 30 মান হচ্ছে √3/2। এদের যোগ করলে তো √2 আসে না, আসে না। সো এখানে তোমার একটু প্লাস মাইনাস করলে তোমরা দেখতে পাবে যে 45 ডিগ্রিতে আসলে হয় 45, sin 45 ডিগ্রি মানে 1/√2, আর cos 45 ডিগ্রি মানে 1/√2। এই দুটো 1/√2 কে যোগ করলে আলটিমেটলি তোমার যোগফলটা কি √2 আসে। করে দেখবা, সমস্যা নাই। আচ্ছা, AB ম্যাট্রিক্সের জন্য যদি AB = BA হয় তাহলে AB ম্যাট্রিক্সকে কি বলে? তোমরা এটা আই গেস সবাই জানো যে AB = BA যখন হয় তখন বেসিক্যালি সেটা ইনভার্স ম্যাট্রিক্স হয়। মানে কি বোঝানো হয়? যে এই B হচ্ছে বেসিক্যালি AB = BA হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে B, এই B মানে হচ্ছে বেসিক্যালি A ইনভার্স। সো এই A × A ইনভার্স মানে I, আবার তোমার A ইনভার্স × A মানেও কি I। সো এইটা আসলে কাইন্ডটা একটু ইররিলেভেন্ট ডিটেলস আমি বললাম। আচ্ছা, এখন আলটিমেটলি যেসব ক্ষেত্রে AB = BA হয় সেটাকে তোমার অ্যাকচুয়ালি কমিউটিং বলে। যদি ইনভার্স ম্যাট্রিক্স হয় তাহলেও সেক্ষেত্রে কমিউটিং বলে। মানে কি, একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্সের কমিউটিং ম্যাট্রিক্স। ঠিক আছে? এর কমিউটিং ম্যাট্রিক্স B বা B এর কমিউটিং ম্যাট্রিক্স হচ্ছে A। আচ্ছা, এখন কি নিচের হচ্ছে দ্বিঘাত সমীকরণ না কোনটা? দ্বিঘাত সমীকরণ মানে কি হাইয়েস্ট পাওয়ারটা 2 হয়, তাই না? সো এখানে তুমি প্রত্যেকটা অপশন দেখবা যে এটার হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2। বা তোমরা দেখতে পাবে যে এখানে স্কোয়ার করছে, মানে কি x+2 মানে হচ্ছে ওই x এর পাওয়ারটা হাইয়েস্ট 2 হবে, x² হবে। সেরকম করে দেখবা যে A, B অ্যান্ড D প্রত্যেকটার জন্যই x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2। সে একমাত্র B এর ক্ষেত্রে তুমি দেখবা যে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে কিউব। সো এখানে কি ওটা দ্বিঘাতী ম্যাট্রিক্স, কি বলে দ্বিঘাতী সমীকরণ আর নাই, বা দ্বিঘাতী বহুপদী নাই, ওটা হচ্ছে কি ত্রিঘাতী হয়ে গেছে। সো ওইটা কি, ওটা দ্বিঘাতী না। সো ওইটাই হচ্ছে তোমার এখানে কারেক্ট আনসার। আচ্ছা, এই যে 48 নাম্বারটা হচ্ছে আমি লাস্টে করাবো। এটা একটা IIT টাইপের একটা ম্যাথ, এটা বইটা রিটেন আসার মতো ম্যাথ। সো এইটা যে এখানে দিচ্ছে আমি বেশ উইয়ার্ড, আমি বেশ অ্যাস্টনিশড। বাট হিসাবটা যেটা হয়েছে যে পরীক্ষায় কিছু কিছু ম্যাথ আছে যেগুলো স্কিপ করতে হয়, এটা ওরকম একটা ম্যাথ। এটা শুধু যদি পরীক্ষা হলে অ্যাটেম্প করতে চাও তুমি পরীক্ষাটা শেষ করতে পারবে না। সো এটা তোমরা যারা স্কিপ করছো ভেরি গুড। আচ্ছা, এই পরেরটায় আসি। পরেরটায় আসলে তোমার কি বলছে? পরেরটায় একটু উপর হয়ে দিই। আচ্ছা, যে sec θ = 13/12 হলে cot θ = কত? এখন যারা কি 9-10 পড়ছো তারা সবাই জানো যে sec θ = 12/, sec θ মানে কি? sec θ মানে হচ্ছে তোমার
sec θ সমান কত বলছে? sec θ সমান বলছে তোমার 13/12। এখন sec θ মানে কি সবাই জানা উচিত যে sec θ মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে এই 13 কি? 13 হচ্ছে অতিভুজ, ভূমি হচ্ছে 12, এটা হচ্ছে তোমার থিটা। সো এখানে তুমি এটা বের করতে পারবা, এটা হবে তোমার 5। সো এখানে তুমি কি cot θ মানটা বের করতে পারবা না? পারবা তো? cot θ মানে কি? cot θ মানে হচ্ছে তোমার ভূমি বাই লম্ব, তাই তো? ওখানে তুমি বের করে নিবা। আনসারটা হবে তোমার কত? আনসারটা হবে তোমার 12/5। আচ্ছা, এরপরটা আসি। এরপরটায় কি বলছে? এরপরটা তোমার একটা ম্যাট্রিক্স দিছে। ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ম্যাট্রিক্স দিছে। ম্যাট্রিক্সে তোমার কি বলছে? এ ম্যাট্রিক্সের একটা 2/2 লেভেলের একটা ম্যাট্রিক্স, 2/2 মাত্রার একটা ম্যাট্রিক্সে তোমার হচ্ছে ম্যাট্রিক্সে দিয়ে দিছে যে 5 2 3 1। তো এ ইনভার্স সমান কত? এখন তোমাদের সবারই কি জানা উচিত, সবারই জানা উচিত যে একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে, ধরো ওইটাই লিখি, কি আছে 5 2 3 1, 5 2 3 1। আচ্ছা, এখন এটা যদি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে যাই তাহলে নিচেটা কি? ধরো এ ইনভার্স নির্ণয় করতে গেলে এখানে কি নির্ণয় করা লাগে? একটা অ্যাডজয়েন্টে, মানে এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্টটা নির্ণয় করা না লাগে, আর নিচে হচ্ছে তোমার এ ইনভার্স মানে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করা লাগে, বা এ এরকম, তাই তো? ডিটারমিনেন্ট অফ এটাও। আচ্ছা, এখন এটা তোমার যদি 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মেইন নিয়মে তুমি যাইতে পারো, মেইন নিয়মগুলো একদম 100% মিলে যাবে। একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে তুমি হচ্ছে এইটার হচ্ছে ডিটারমিনেন্টটা আগে নির্ণয় করবে। এখানে কত? ডিটারমিনেন্টটা কত? 5 আর -6 -6। সো এটা ডিটারমিনেন্ট কত? আলটিমেটলি 11। সো তোমার যেটা, এটা মুছে দিই আমি, তোমরা তো দেখলে এটা হচ্ছে 11। সো তুমি যখন এ ইনভার্স নির্ণয় করতে যাবা তখন তুমি 1/11 লিখবা। ওকে, 1/11 লিখছো। এখন তুমি কি করবা? এই ভিতরে যে ম্যাট্রিক্স আছে সেটা তুমি চেঞ্জ করবা। এই দুইটা এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে এইটা যাবে এখানে আর এইটা আসবে এখানে, ঠিক আছে? কীভাবে হবে দাঁড়াও দেখি। যে 1 এখানে যাবে, 5 এখানে যাবে, আর 2 আর -3 জায়গার মতোই থাকবে। এখানে 2 থাকবে, এখানে -3 থাকবে। ওকে, চেঞ্জটা হবে কি? 3 এর আগে মাইনাসটা যাবে না, আর 2 এর আগে একটা মাইনাস চলে যাবে। 2/2 লেভেলের এই শর্টকাটটা হয়তো সবাই জানো, যে হচ্ছে তোমার মুখ্য কর্ণ বরাবর তোমার হচ্ছে জায়গা এক্সচেঞ্জ করে, আর গৌণ কর্ণ বরাবর তোমার চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, তাই তো? আর তোমার সামনে হচ্ছে ওই ডিটারমিনেন্টটা ভাগ হয়ে যায়। এখন তোমরা দেখবা এটা একদম আনসার দেওয়া আছে, একদম ঠিক এই আকারেই দেওয়া আছে যে 1/11, ঠিক আছে? সি নাম্বারটা আনসার। ওকে, 1 - 2 3 5, 1 - 2 3 5। আচ্ছা, এখন আসো তোমার 51 নম্বরে। 51 নম্বরে একটা ভুল করছে। ভুলটা কি? যে আয়তন বলছে। এটা দেখে যারা একটু কনফিউজ হয়েছো, ঠিক আছে, কনফিউজ হওয়ার মতো, এটা অ্যাকচুয়ালি ভুল। বৃত্তের আয়তন হয় না। ফার্স্ট অফ অল বৃত্তের আয়তন হয় না, বৃত্তের 2D জিনিস, ওটা আয়তন হয় না, গোলকের আয়তন হয়। আর তোমার এখানে বলে দিচ্ছে যে বর্গ একক। আয়তন মূলত ঘন এককে হবে, বর্গ এককে কেন হবে? এখানে বেসিক্যালি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। সো তোমার এই যে সমীকরণটা দেওয়া আছে, এখানে তুমি হচ্ছে এটা ব্যাসার্ধ বের করে ফেলবা। বৃত্তের ব্যাসার্ধ কি সূত্রে বের করা যায়? এখানে লিখে দিলাম, একটু দেখে নিতে পারো, যে g² + f² - c। সো এইখানে এই যে সূত্র থেকে GRF কি? GRF হচ্ছে তোমার এই যে -8 যদি তুমি -2 দিয়ে ভাগ দাও, আর +6 যদি তুমি -2 দিয়ে ভাগ দাও, তাহলে তুমি GRF পেয়ে গেলা। আর c হচ্ছে +16। সো এখানে তুমি হচ্ছে বৃত্তের হচ্ছে তোমার ব্যাসার্ধটা বের করে নিয়ে তুমি যদি হচ্ছে πr² এই ফর্মুলাটা ফলো করো, তাই তুমি হচ্ছে এখানে এই আনসারটা পেয়ে যাবা। আনসার হচ্ছে তোমার 9π। ওকে ওকে, আচ্ছা, এখন আসো এই যে 52 নম্বরে কি বলছে? যে y = √sec x হলে dy dx সমান কত? এইটা আর কি তোমাদের ওই যারা চেইন রুল করছো, চেইন রুলের টাইপের একটা ম্যাথ, ডিফারেন্সিয়েশনের চেইন রুল। তোমার এখানে কি বলছে? y = √sec x। তোমার চাইছে কি? তোমার চাইছে হচ্ছে dy dx সমান কত? তুমি কি করবা? দুই দিকে তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করে দিবা। তুমি যদি এখানে ডিফারেন্সিয়েশন করো, এইটার অ্যাকচুয়ালি পাওয়ারটা কত? sec x না? সো sec x হাফ। তুমি যদি এখানে যদি করো তাহলে ওই হাফ সামনে চলে আসে, sec x এর পাওয়ার তোমার হয়ে যায় হচ্ছে হাফ -1, আর তোমার sec x কে তারপর তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করবা, তাই তো? sec x এর ডিফারেন্সিয়েশন করে তোমার ডিফারেন্সিয়েশন মানটা আছে sec x × tan x। তুমি এইটা করে আলটিমেটলি কি পাবা? আলটিমেটলি তুমি পাবা হচ্ছে 2√sec x tan x। তারপর তুমি কি এখানে এটা কেটে দিবা, তাই তো? তার উপরে কি থাকে? √sec x tan x/2। এটা কি সেই y না?
এই যে ওয়াই, তোমার আলটিমেট আনসারটা কি যে ওয়াই 10x বাই 2। দেখো এখানে আনসার কিনা, ওয়াই 10x বাই 2, ওয়াই 10x বাই 2 কই গেল, এই যে এই নাম্বার। ওকে, এটা হচ্ছে একটা আনসার। আচ্ছা, এর পরেরটা যদি যেতে চাই, এর পরেরটা যেতে গেলে তোমার হচ্ছে এই যে 53 নম্বর, 53 নম্বরে কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল অপর মূলের দ্বিগুণ হলে, তার মানে কি আলটিমেটলি দুইটা মূল কি, তোমার একটা মূল হচ্ছে আলফা আর একটা মূল হচ্ছে 2 আলফা। এখন আমরা জানি যে দুইটা যোগফল হচ্ছে তোমার, এখানে বুঝতে পারবো যে এই যে +2 বাই হচ্ছে প্রথমটা, তাই তো, তাহলে +2 বাই হচ্ছে প্রথমে কিছু নাই, তার মানে 1 আর সামনে একটা মাইনাস, তাই তো, যোগফলের ক্ষেত্রে এটা হয়। সো এখানে তুমি হচ্ছে 3 আলফা সমান হচ্ছে -2, আর তাহলে হচ্ছে একটা মূল হচ্ছে কত, একটা মূল কত -2/3 না। তোমরা এখানে এসে দেখবা যেখানে যে অপশনগুলো আছে একটা মূল অবভিয়াসলি -2/3 আছে, যেগুলো নাই ওগুলো আগেই বাদ। এখন তোমার অন্য মূলটা বের করা লাগবে। অন্য কীভাবে বের করবা, তোমার কাছে তো অলরেডি আলফা আছে, তো তুমি 2 এটারে জাস্ট এই যে -2/3 তুমি যদি হচ্ছে 2 দিয়ে গুণ করে দাও, তুমি সেই আরেকটা মূল পেয়ে যাচ্ছ না, পেয়ে যাবা। আচ্ছা, এখানে তোমার আনসারটা হবে এইটা বি নাম্বার। ওকে, আচ্ছা এরপরটা আসি যে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি, এটা তুমি কীভাবে করতে পারো, আমি তোমাদের সবকটি প্রসেস দেখায় রাখার চেষ্টা করতেছি। তোমার এই যে y² + 2y + 4x - 10 সমান 0। সো এখানে তুমি কী করবা, এখানে তুমি হচ্ছে ওয়াইগুলোর এক পাশে রাখবা, আর এক্স আর এক্সের সাথে অন্য যে ধ্রুবক পদ থাকে সেটার অন্য পাশে নিয়ে যাবা। এখানে তুমি হচ্ছে y + 1 এর একটা হোল স্কোয়ারের সূত্র আনার চেষ্টা করবা, আর ওখানে কী করবা, ওখানে তুমি -4 কমন নিবা। -4 কমন নিলে তোমার ওখানে চলে আসে কত, -11/2। এটা সম্ভবত 11 ছিল, আমি খেয়াল করি না 10 ছিল না 11 ছিল। আচ্ছা 10 ছিল, 10 হলে তো ইজি, যে এটা হলো 10/2। হ্যাঁ, ওকে, এখানে তুমি কি এখন কেন্দ্রগুলো বের করতে পারবে না, যে এই যে এই ভিতরটা হচ্ছে কেন্দ্র, আবার এই যে এই ভিতরটা কেন্দ্র, তাহলে কেন্দ্র অ্যাকচুয়ালি কত, কেন্দ্র অ্যাকচুয়ালি তোমার 5 - 1 না, এখানে আছে। আচ্ছা হ্যাঁ, এখানে 11 হবে, কারণ কি তোমার এখানে হচ্ছে একটা 1 করে যোগ করা লাগবে, তো এখানে তোমার আর কি 11 হবে। ঠিক আছে, এখানে একটা ভুল করছি, তোমার এখানে 5, -1 না, -1 ওয়াইয়ের দিকে, মানে কেন্দ্রের ওয়াই অক্ষের একক কি -1, এটা এখান থেকে কত, এখানে হচ্ছে 11/2। সো তোমার এখানে আনসারটা দেওয়া আছে, আনসার দেওয়া আছে এই যে 4। ঠিক আছে, 2 কেন হবে, এই যে তুমি যখন ভাগ করে হবে তখন তো 11 ছিল, এখানে 4 হবে, এখানেও 4। তোমার এখানে আনসারটা কত, এই 54 ক্ষেত্রে আনসারটা হচ্ছে বি। আচ্ছা এরপরটায় আসি, আর বেশি টাইম নিব না। এই যে এখান থেকে তোমার কি একটা সাধারণ সমাধান বের করা হবে, cos 2θ সমান হচ্ছে প্লাস cos 2θ সমান 1/√2। ঠিক আছে, এখন এক্ষেত্রে একটা সূত্র আছে না, সবাই তো আই গেস জানো, যে cos θ সমান cos আলফা হলে θ সমান হচ্ছে 2nπ ± আলফা। এই সূত্র সবাই জানো, আই বিলিভ জানো, না জানলে একটু ডিপ পড়াশোনা করো। সো এই সূত্র দিয়ে তুমি যদি আনসারটা করতে চাও, তুমি আনসারটা পাবা হচ্ছে nπ ± π/8। ঠিক আছে, আচ্ছা এটা কারণ কি 1/√2 হচ্ছে বেসিক্যালি cos 45 ডিগ্রি মান ইজ ইকুয়াল টু কি 45 ডিগ্রি মানে π/4। সো ওখান থেকে তোমার বেসিক্যালি যদি একবার ভাগ চলে গেলে তোমার কি π/8 হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ট্রাই করে দেখো। আচ্ছা ট্রাই করে তোমার যদি দেখতে যাও, তোমার এরপরে কি আছে আর, যে 7 কিলোগ্রাম ও 8 কিলোগ্রাম ওজনের দুইটি বলের লব্ধি 13 কিলোগ্রাম হলে বলদ্বয় পরস্পর কত কোণে ক্রিয়া করে, তাই তো। এখন আসো, তোমার কি আছে, 7 কিলোগ্রাম আর 8 কিলোগ্রাম বল, তাই তো। এখন এটা কত হয়েছে, আলটিমেটলি ক্রিয়া করে 13 হয়েছে। আই বিলিভ তোমরা সবাই ভেক্টরের সেই লব্ধি সূত্র জানো, যে তোমার হচ্ছে 7² + 8² + 2 × 7 × 8 = cos θ কি তোমার সেই লব্ধি স্কোয়ার, তাই তো, রাইট। সো এখানে তোমরা কি করতে পারো, তোমরা এখন বলতে পারো যে ভাই এটা ক্যালকুলেটর বাদে অ্যাকচুয়ালি খালি হাতে কীভাবে করবো বা এটসেট্রা করা যায়, কারণ তোমার কাছে তো অলরেডি পসিবল আনসারগুলো তোমায় বলে দিচ্ছি যে আইদার 50 ডিগ্রি হবে, হ্যাঁ আইদার 50 ডিগ্রি হবে, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ আইদার 50 ডিগ্রি হবে, নাহলে 60 ডিগ্রি হবে, নাহলে 45 হবে, নাহলে 30 হবে, যে কোনো একটা। তখন তুমি ওগুলো বসে বসে চেক করে দেখতে পারো, আর নর্মাল নিয়মে যদি সলভ করতে পারো, সলভ করে অবশ্যই তুমি আনসারটা কত জানি পাবা। লেট মি চেক, ভুলে গেছি, 56 আনসার পাবা হচ্ছে তুমি 60 ডিগ্রি।
ঠিক আছে, যদি দুইটা বল পরস্পর সাইড ডিগ্রি করে ক্রিয়া করে তাহলে তুমি বেসিক্যালি ওই 13টা হচ্ছে তোমার লব্ধি হিসেবে পাবা। ওকে, আচ্ছা এরপরে যেটা আছে যে x⁴ মাইনাস 81 সমান 0, এটা মানে কি x⁴ মাইনাস 81 সমান 0, ঠিক আছে। এখন তাহলে কি তোমার এই যে x এর মানগুলো বের করা লাগবে না, x এর মান তো বের করা লাগবে। এখন আই বিলিভ এটা সবাই জানো যে x এর পাওয়ার যে কয়টা হয় ঠিক সেই কয়টা মান আসে, রাইট। x এর পাওয়ার যদি 4 হয় তাহলে 4টা মূল পাওয়া যাবে, রাইট। তাহলে এখানে তুমি যদি দেখতে চাও তুমি দেখবা যে 4টা মূল কিন্তু নাই, এইটাতে 2টা আছে, এইটাতে 2টা আছে, এইটাতে 2টা আছে, আলটিমেটলি 4টা খালি এক জায়গাতেই আছে, ঠিক আছে। আর কখনো যদি 4টাই সব জায়গাতে দিয়ে দেয় আবার বলতে একটাই তো দুইবারও হইতে পারে, তাই না। বাট এখানে কিন্তু দেখো এখানে কিন্তু একই জিনিস, আচ্ছা একই জিনিস ওখানে নাই, ওকে একটা দুইবার হইতে পারে ট্রু। বাট তুমি হচ্ছে যদি নর্মাল প্রসেসে করতে যাও, ধরো এখানে তুমি তারপর কী করবা x⁴ 81 তুমি একবার রুট করলা তাহলে +-9, তো তুমি ওখান থেকে বুঝতে পারছো যেটা কাল্পনিক সংখ্যা বা আই চলে আসবে। সো তুমি ওখান থেকে নর্মালি একটু ব্রেন খাটা হিসাব করতে হবে যে এখানে এইটা আই আসবে আনসারে, আর আই আসার সাথেও তো আরেকটা হিসাবও আছে যে 4টা মূল হবে। 4টা মূল হলে কিন্তু তুমি এখান থেকে জাস্ট দেখে বের করতে পারতো 4টা মূল তো খালি এক জায়গায় আছে, তো সেটাই আনসার। আচ্ছা এখন এটা যেটা আছে যে sin ইনভার্স 4/5 cos ইনভার্স 2/√5, এখন বিপরীত ত্রিকোণমিতি যারা করছো sin ইনভার্স 4/5 প্লাস হচ্ছে cos ইনভার্স সানবে। এখন বিপরীত ত্রিকোণমিতি যারা করছো তারা জানো যে sin ইনভার্স আর cos ইনভার্সের একসাথে কোনো সূত্র নাই, তাই না। একসাথে যেহেতু কোনো সূত্র নাই তাহলে তুমি কী করতে হবে, তোমার করতে হবে যে এইটাকে তোমার একবার হচ্ছে tan এর পরিবর্তন করতে হবে। ধরো 4/5 আছে, আমরা জানি 4 মানে হচ্ছে লম্ব, 5 মানে ভূমি, তাই এটা হচ্ছে 3। সো এখানে tan ইনভার্স কত, এই যে এটা হচ্ছে তোমার থিটা, সো tan ইনভার্স সমান হচ্ছে তোমার 3/4। আবার তুমি ওখানে যেটা আছে সেখানে তুমি এটা tan ইনভার্স বের করবা, আর তারপর কি tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এই সূত্র ফেলায় এই সূত্র করে তুমি আলটিমেটলি সেই হচ্ছে মানটা নির্ণয় করবা। তোমার এখানে কী দিছে, তোমার দুটো যোগফল নির্ণয় করতে বলছে, তাই না। এই দেখো এই tan দিয়ে দিচ্ছে আনসার, এটাই আনসার হবে tan ইনভার্স 11/2। ওকে তুমি tan কি চলে যাবা, ওকে। আর একটা জিনিসও দেখতে পারো যে tan এর, আচ্ছা না tan এর 2টা আছে, যদি খালি এখানে একটাই tan থাকতো তাহলে তুমি এখন ধরতে পারতা, যেহেতু tan এর কোনো আনসার নাই তাহলে তো খালি tan-ই হবে, চেঞ্জ যেটা একটা ওইটাই হবে। বাট এটা আসলে খুব একটা ফুল প্রিপারেশন না, কারণ এই যে tan ইনভার্স 11/2 আছে এটাকে চাইলে আবার হচ্ছে কজে কি নিয়ে যাওয়া যাবে না, নিয়ে যাওয়া যাবে তো। tan ইনভার্স 11/2 কে আমি আবার cos ইনভার্স সামথিং হিসেবেও লিখতে পারবো, তো সেরকম প্রশ্ন দেওয়া থাকতে পারতো। বাট ওটা কি নর্মাল একটা সিস্টেম, তোমার মাথায় রাখতে চাইলে রাখতে পারো। আচ্ছা এই যে প্রায় লাস্ট 2তে চলে আসছি, যে হচ্ছে যদি এই যে দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব হয় তাহলে কি এ সমান কত, তোমার এখানে কি বলে দিছে, তোমার একটা ভেক্টর বলে দিছে আলফা আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আলফা আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আরেকটা ভেক্টর কত, আরেকটা ভেক্টর হচ্ছে তোমার 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এখন তোমরা জানো যে এটা যদি a ভেক্টর হয় আবার এটা যদি b ভেক্টর হয়, আলটিমেটলি দুইটা ভেক্টরের একে অপরের উপর কখন লম্বা হয়, যখন তাদের ডট গুণফলটা 0 হয়, তাই তো। ডট গুণফল কীভাবে করতে হয়, আয়ের সহগ ইন্টু আয়ের সহগ। তাহলে এখানে কি আয়ের সহগ কী আছে, আলফা ইন্টু 4 তার মানে 4 আলফা, তারপরে এই যে 3 ইন্টু 2 তাহলে -6, আর প্লাস 2 ইন্টু -3 তার মানে কি আবার -6। সো এখানে তুমি সমাধান করে তুমি 4 আলফা সমান পাচ্ছ আচ্ছা -12 পাইতা, এখানে এসে +12 হয়ে যাবে। সো আলফা সমান তুমি কী পাবা আলটিমেটলি 3, আলফা সমান কী পাবা, দাঁড়াও এই যে আলফা সমান পাচ্ছ কি তুমি 3 পাচ্ছ, রাইট। সো এইভাবে তুমি হচ্ছে 59 নাম্বারটা আনসার করে ফেললা। আর একদম লাস্টেরটা যদি চলে আসি 60 নাম্বার, হ্যাঁ 60 নাম্বারের ক্ষেত্রে তোমার হচ্ছে 125 জন শিক্ষার্থীর মধ্যে 75 জন মেয়ে, একজনকে যদি কী হতো বেসিক্যালি 9-10-এর সেই হায়ার ম্যাথের সম্ভাবনার ম্যাথ, ঠিক আছে। এখন এটা করতে গেলে তোমার জাস্ট আনসারটা হয়ে যাবে কত, ধরো লাস্টেরটা আনসার কত, লাস্টেরটা আনসার হচ্ছে এ, ঠিক আছে 2/5। কীভাবে করতে হয় তোমরা আগে সবাই জানো যে নিচে হচ্ছে সে টোটাল শিক্ষার্থী নাম্বার আর উপরে হচ্ছে তোমার কি ছেলে হওয়া সম্ভব কত, তার উপরে হচ্ছে ছেলেদের সংখ্যা যাবে, তাই তো। এখানে মেয়েদের সংখ্যা দিয়ে দিছে কিন্তু টোটাল নাম্বার তো 125। সো 125 থেকে তুমি যদি হচ্ছে 75 বিয়োগ করো তাহলে কি তুমি সেই ছেলেদের নাম্বারটা পেয়ে যাচ্ছ না, পেয়ে যাবা তো। তো ছেলেদের নাম্বার এখানে কত আসবে আমি বলি 25 এখানে আসবে 50, তো 50/125 করে তুমি আলটিমেটলি সেই 2/5 পাবা, ঠিক আছে। আচ্ছা এখন আসো সেই ম্যাথটাই যাই, লাস্ট ম্যাথ
তোমাদের মোটামুটি প্রশ্ন সহজই আসছে, প্রশ্ন মোটেও কঠিন আসছে বলা যাবে না, বাট একটা ম্যাথেই আসলে আমারও করে দিছে। হ্যাঁ, তোমাকে যেটা বলছে যে একটা অধিবৃত্তের উপর যদি লম্ব হয়, এখানে কি পয়েন্ট হচ্ছে এখানে যে লম্ব বা নর্মাল, যারা ইংলিশ মিডিয়ামে তারা তো নর্মালটা চিনো অবভিয়াসলি। এখানে একটা ডিরেক্টের সূত্র আছে, যে ম্যাথটা দিছে। আচ্ছা, এই যে ম্যাথটা ছিল, এই যে অধিবৃত্ত যেটা আছে, এটা কি অধিবৃত্ত একটা এরকম টাইপের কিছু না? ধরো এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, অধিবৃত্ত হচ্ছে তোমার আচ্ছা এই কাজই দেখা যাবে না, এরকম কিছু একটা অধিবৃত্ত, তাই না? এখন এটার উপর একটা ডিরেক্ট একটা সূত্র আছে যেটাতে স্পর্শক নির্ণয় করা যায়। যে ধরো এই অধিবৃত্তের জায়গায় এই জায়গাটা স্পর্শক, আমি ভুল কালি দিয়ে আঁকলাম, কোন কালি দিয়ে আঁকা যায়, ধরো সবুজ কালি দিয়ে আঁকি, যে এই জায়গাটায় আর কি তোমার স্পর্শ করছে, আমি ছেদ করে ফেলছি, বাট আলটিমেটলি ওখানে ধরো স্পর্শ করছে, ওখানে অধিবৃত্তকে ছেদ করে নাই, ঠিক আছে? এটা কি স্পর্শক, স্পর্শকের নির্ণয় করার একটা ডিরেক্ট একটা সূত্র আছে যে সি স্কোয়ার, স্পর্শক নির্ণয় করার সূত্রটা হচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? বাট এটা কি বলছে, আমি না প্রথম অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম যে মিলে না কেন, আমি স্পর্শক ধরে ট্রাই করতেছিলাম। এখানে যেটা বলছে সেটা বলছে যে এখানে স্পর্শক না, তুমি ধরে নাও যে তোমার এই যে অধিবৃত্তটা আছে এটার সাথে লম্ব টাইপের আছে, বা একদম লম্বতা আসলে এরকম হবে না, ধরো এরকম আছে, কারণ এই যে এই জায়গাটায় তোমার স্পর্শক হচ্ছে এটার সাথে 90 ডিগ্রি কোণ থাকবে, সেরকম করে লম্ব বের করা লাগবে, তাই না? এখন আমি তোমাকে আলটিমেটলি বাস্তবে বুঝতে পারতো যে তুমি তো যে কোনো বক্ররেখা বা যে কোনো অতিবৃত্তে তুমি তো এই জায়গাটা তুমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করে তুমি এটা স্পর্শকের ঢাল বের করতে পারবে না। সো স্পর্শকের ঢালের সাথে তোমার 90 ডিগ্রি কোনো একটা রেখা আছে, সেটাই হচ্ছে তো ওই অধিবৃত্তের উপর ওই স্থানে লম্ব, রাইট? এই যে এই লম্বটাই তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? সো এখন কীভাবে করা যায় আমি জাস্ট প্রসেসটা বলে রাখবো। এটা পরীক্ষাতে আসলে করার কোনো দরকার ছিল না, যারা করতে গেছো হয়তো বা আসলে বিপদে পড়ছো। এটা করার নিয়মটা কি, তোমার এই যে অধিবৃত্তটা আছে না, অধিবৃত্তটাকে তুমি হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করে তুমি এটা ঢাল বের করবা, ডিওয়াই বাই ডিএক্স বের করলা, ঠিক আছে? এইটার উপর যে লম্বটা হবে ওই ঢালের, ধরো এই যে অধিবৃত্ত একটা ঢাল, এইটা ধরো অধিবৃত্তটা ঢাল, এই ঢালের সাথে কি 90 ডিগ্রি কোনো হবে না? সো যে ঢাল আসবে সেটার থেকে কি তুমি হচ্ছে ধরো ঢাল আসলো 4y/3x, আমি অ্যাকচুয়ালি জানি না কত আসে, হয়তো বা এটাই আসে, ঠিক আছে? একটু এক্সপ্লোর করে দেখো। সো তোমার এই যে লম্বটা হবে, লম্বর ঢালটা কি হবে, লম্বর ঢালটা কি তোমার -3x/4y হবে না? 4y হবে তো। অ্যান্ড এটা কি, এটা জাস্ট ডিফারেন্সিয়েশনের মান। এখন তোমরা যারা ঢাল নির্ণয় করছো অ্যাকচুয়ালি হায়ার ম্যাথে হচ্ছে তোমার ফার্স্ট পেপারে, যে ডিফারেন্সিয়েশনে যে কোনো একটা বক্ররেখা ঢাল বের করছো, তোমার ওকে ডিফারেন্সিয়েশনকে একটা নির্দিষ্ট পয়েন্ট বলে দেওয়া থাকে না, যে ধরো এটা ঢাল বের করো 2-5 পয়েন্টে, এখানে এরকম কোনো পয়েন্ট বলে দিছে, এখানে তোমার কোনো পয়েন্টও বলে দেয় নাই। তো তুমি এখানে ধরে নিবা কি, তুমি ধরে নিবা যে x1 y1 পয়েন্টে তোমার হচ্ছে ওই মানে ওই x1 y1 পয়েন্টে তোমার কি লম্বটা তোমার নির্ণয় করতে হচ্ছে, ওকে? সো তুমি ওইটা ধরে নিয়ে তুমি এখানে তো পরে হচ্ছে তুমি সেই আলটিমেটলি সেই ঢালটা বের করে ফেলবা যে 4y1/3x1, আর তারপর এই ঢালটা তুমি যদি এই এম এর জায়গায় বসায় দাও, তারপরে তুমি আলটিমেটলি ম্যাথটা মিলাই ফেলতে পারবা, ওকে? সো তোমাদের ওই জন্য আমি চিত্রটা একবার আঁকায় দিয়ে রাখি, যারা দেখতে চাও একটু দেখতে পারো, একটু টাইম নিয়ে আঁকি এবার, দাঁড়াও। ধরো এইটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ, এইটা হচ্ছে তোমার ধরো একটা কি বলে অধিবৃত্ত। আচ্ছা এবার আসো, ধরো এই যে এই পয়েন্টটা, এইটা হচ্ছে তোমার সেই x1 y1 পয়েন্ট, ওকে? এই জায়গা তুমি হচ্ছে স্পর্শকের ঢাল নির্ণয় করলা, ঠিক আছে? এখন এই যে এখানটাতে তোমার সেই লম্বর ঢালটা নির্ণয় করতে হবে, লম্বর কত হবে, 90 ডিগ্রি হবে। সো এই স্পর্শকের যে ঢালটা বের করবা, এই লম্বের ঢালটা তো অবভিয়াসলি তার -1/- ওরকম হবে, তাই তো? কারণ দুইটা গুণফলটা তোমার -1 হতে হবে। সো তোমার নির্ণয় করতে পারতেছো, আমি ধরে রাখছি তোমার পারবা। সো এরকম করে তোমার ম্যাথটা করার চেষ্টা করবা, না করতে পারলে সমস্যা নেই। তোমার যদি আলটিমেটলি ভার্সিটি টার্গেট হয়, তোমার যদি ভার্সিটি এ ইউনিটও টার্গেট হয়, এইটা তোমার ভার্সিটি এ ইউনিটও তোমার আসলে তুমি ওই সময় করতে যাবা না, কত টাইম লাগবে, বেশ ভালো টাইম লাগবে। সো এখানে আনসারটা কত হবে আলটিমেটলি জানো, 2/5, ঠিক আছে? এটা একটা আইআইটি ম্যাথ। সো আমি বুয়েটের পরীক্ষাতে আইআইটি ম্যাথ আসলে স্কিপ মোটামুটি করা লাগে। এখন আইআইটি বলে যে স্কিপ করা লাগে এমন না, কারণ কঠিন হলে বা টাইম কনজিউমিং হয়ে করা লাগে। সো আরও সহজ ম্যাথ থাকে। সো ওখান থেকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে কঠিন ম্যাথ পরীক্ষা স্কিপ করা ভালো, আর এটা এইরকম মিশে যাদের ইচ্ছা আছে ট্রাই করে দেখো। আচ্ছা, আজকে ক্লাস মোটামুটি এইটুকু ছিল। তোমাদের জন্য আমি হচ্ছে তোমাদের ঐচ্ছিকের ভিতর থেকে ম্যাথ এবং হচ্ছে আবশ্যকের ভিতর থেকে আইসিটিটা সলভ করার চেষ্টা করছি। আইসিটির কোয়েশ্চেনটা খুবই সহজ ছিল, খালি জ্ঞানমূলক ভরা ছিল, এবং ম্যাথের ক্ষেত্রে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ভার্সিটি স্ট্যান্ডার্ডে ক্যালকুলেটার বাদে বলা যায়। আশা করি তোমরা সবাই ক্লাসটায় বুঝতে পারছো। আমি পুরোপুরি প্রসেসটা সবকটা দেখাই নাই, কিন্তু অ্যাটলিস্ট বাদ ধরাই দিছি। তোমরা ইনশাআল্লাহ ট্রাই করবা, অ্যান্ড জানাও কোনো সমস্যা হলে।
আমার পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য। আল্লাহ হাফেজ।